সালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম সবাইকে এডু এভে। আজকে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইউনিটে বিগত ৮ বছরে আইসিটি থেকে যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলো সলভ করার চেষ্টা করব। জাবির কোশ্চেন কিন্তু বাইরে আউট করা হয় না, সেহেতু বিভিন্ন স্টুডেন্টের থ্রুতে আমরা যে কোশ্চেনগুলো কালেক্ট করতে পেরেছি সেগুলোই কিন্তু সলভ করব। তো প্রথম প্রবলেমটার দিকে যদি একটু তাকাই, এখানে দেয়া আছে বিসিডি কোডের বিট সংখ্যা কত। এটা অনেকেই আমরা মুখস্থ জানি, তারপরে আমরা জাস্ট একটু এটার পূর্ণ রূপটা একটু দেখে নিই। সেটা হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল, বাইনারি কোডেড ডেসিমাল, অর্থাৎ বিসিডি কোডের মানে ফুল মিনিংটা যদি জানতে চাই সেটা হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল। এটাও কিন্তু কোশ্চেনে আসতে পারে। এবং এটার বিট সংখ্যা কত? বিট সংখ্যা হচ্ছে 4 বিট। এরপর দ্বিতীয় কোশ্চেনে যদি যাই, এখানে একটা লিঙ্ক টাইপের কিছু একটা দেয়া আছে এবং প্রশ্ন করেছে এখানে এইচটিটিপি হলো, মানে এইচটিটিপিটা কি? এইচটিটিপি মানে কি আমরা সবাই মোটামুটি জানি, তারপরেও একটু বলে দেই। সেটা হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার ট্রান্সফার প্রোটোকল, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। সো এই পূর্ণরূপগুলোও কিন্তু অনেক সময় আসে। সো এটা আমাদের একটু মনে রাখতে হবে। তাহলে এখানে অপশন কোনটা হবে? ওয়েব প্রোটোকল, ওয়েব অ্যাড্রেস, ওয়েব সার্ভার নাকি ওয়েব লিঙ্ক? অবশ্যই পুরোটা একটা লিঙ্ক, পুরোটা একটা ওয়েব অ্যাড্রেস হতে পারে। কিন্তু এখানে শুধু জানতে চেয়েছে এইচটিটিপি মানে কি, এইচটিটিপিটা কি বোঝাচ্ছে, অর্থাৎ এটা একটা কিন্তু প্রোটোকল বোঝাচ্ছে। এরপরে ডাটা কমিউনিকেশন সিস্টেমে নিচের কোনটিকে মিডিয়াম হিসেবে গণ্য করা হয়? মিডিয়াম মানে কি? মাধ্যম। কোন মাধ্যমে আমরা হচ্ছে এই কমিউনিকেশনগুলো করি? তো এই মাধ্যম হিসেবে কিন্তু অন্য কোনো কিছু না। এখানে মডেম, রাউটার এগুলোর মাধ্যমে আমরা কমিউনিকেশন করি না। এই ফাইবার অপটিক্যাল কেবলের মাধ্যমেই কিন্তু ডেটা যে কমিউনিকেশন সিস্টেমটা এটা বিল্ড আপ হয়। ৪ নম্বর, ভার্চুয়াল রিয়েলিটির উদ্ভাবক কে? তো ভার্চুয়াল রিয়েলিটির উদ্ভাবক এটা কিন্তু আসলে একটা মুখস্থ টাইপ কোশ্চেন। সো এটা একটু বই থেকে পড়ে নিতে হবে এবং এটা হচ্ছে আনসারটা হবে জ্যারন চ্যাপল লেনি। এরপর ৫ নম্বর কোশ্চেনের দিকে যদি আমরা তাকাই, এখানে দেখতে পাবো একটা সি প্রোগ্রাম কিন্তু দেয়া আছে এবং সি প্রোগ্রামের জন্য এখানে বলছে এই প্রোগ্রামে কোন স্টেটমেন্টটির জন্য বি এর মান ৩ হবে। আচ্ছা, তাহলে আমরা একটু স্টেটমেন্ট এটা পড়ি। প্রোগ্রামটা এখানে দেয়া আছে ইন্ট a is equal to 3, অর্থাৎ এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে a এবং b, দুইটা ভেরিয়েবল, এবং এই ভেরিয়েবলের একটা মানও ডিফাইন করা আছে যে b এর মান হচ্ছে 2a, তাই না? এবং বলা হয়েছে এই প্রোগ্রামে কোন স্টেটমেন্টটির জন্য b এর মান 3 হবে। ঠিক আছে? তো কোন স্টেটমেন্টটির জন্য আসলে b এর মান 3 হয় সেটা আমাদের একটু দেখতে হবে। তো অপশনগুলোর দিকে তাকালে এখানে দেখতে পাবো একটা হচ্ছে, এটাকে বলা হয় পোস্ট ইনক্রিমেন্ট। ঠিক আছে? পোস্ট ইনক্রিমেন্ট। আর এটা হচ্ছে পোস্ট ডিক্রিমেন্ট। ডিক্রিমেন্ট মানে কমানো, আর ইনক্রিমেন্ট মানে বাড়ানো, এটা আমরা জানি। তো এই জিনিসগুলো আসলে কিভাবে কাজ করে? যদি আমরা একটা ভেরিয়েবল নেই i is equal to সাপোজ 3, এরপর আমি যদি j is equal to i প্লাস প্লাস এইভাবে লিখি, তার মানে এইটা কি মিন করবে? এটা মিন করবে অর্থাৎ j এর যেই ভ্যালুটা সেটা কিন্তু চেঞ্জ হবে না, সে নিজের ভ্যালু আগে চেঞ্জ করবে। অর্থাৎ i is equal to হয়ে যাবে কত? 1 বেড়ে যাবে। অর্থাৎ এই প্লাস প্লাস দ্বারা মিন করে যে প্লাস 1 এরকম, অর্থাৎ 1 করে বাড়বে। ঠিক আছে? i এর মান 1 বাড়লো কিন্তু j এর মান যা আছে তাই থাকবে। অর্থাৎ j এর মানটা কি হবে? এই i এর যেই প্রিভিয়াস মানটা ছিল সেটাই কিন্তু j এর ভ্যালু থেকে যাবে। ঠিক আছে? আর সেম জিনিসটাই আমরা যদি এইভাবে লিখতাম i is equal to 3 আর j is equal to মানে প্লাস প্লাস i, অর্থাৎ এটা যদি আমরা প্রি ইনক্রিমেন্ট দিতাম যেখানে প্লাস প্লাসটা আগে থাকবে i এর, সেই ক্ষেত্রে এটার মানটা কত হইতো? j এর মানটা, অর্থাৎ j এর মান কিন্তু এখানে কি হয়ে যাবে? এই প্লাস যেহেতু আছে অর্থাৎ বাড়বে। প্লাস থাকা মানেই বাড়বে, মান বাড়বে। কিন্তু কথা হচ্ছে এখন কি হবে? ২ টারই বাড়বে। i এর মানও দেখাবে 4, j এর মানও দেখাবে 4। তো এটা একটু মনে রাখতে হবে। আর এই ডিক্রিমেন্ট মানে কি? যে মানটা কমবে। ঠিক আছে? তো মান যদি কমে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? যে a মাইনাস মাইনাস এইটা যদি দেয়া হয়, b এর ভ্যালু যদি a মাইনাস মাইনাস হয়, তার মানে কি? a এর মানটা কমে যাবে। অর্থাৎ a এর মান হয়ে যাবে 3 এর থেকে 1 বাদ যাবে। 3 এর থেকে 1 বাদ দিলে কত হয়? 2 হয়। অর্থাৎ a এর মান হবে 2, কিন্তু b এর যেই মানটা, b এর মানটা কত হবে? b এর মানটা কত হবে? যা ছিল তাই থাকবে। কারণ b এর মান তো এখানে পরিবর্তন হচ্ছে না। যখন আমরা পোস্ট ইনক্রিমেন্ট নিব বা পোস্ট ডিক্রিমেন্ট নিব, সেক্ষেত্রে এই b এর মান কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ a এর যা মান ছিল সেটা কিন্তু তাই থাকবে।
এবং আমরা এইখানেও ঠিক সেম জিনিসটাই দেখতে পাইছিলাম, সেটা হচ্ছে i এর মান প্রথমে 3 ছিল এবং এরপর i এর যখন একটা পোস্ট ইনক্রিমেন্ট নিলাম, এই পোস্ট ইনক্রিমেন্টে i এর মানটা ইনক্রিজ হয়েছে কিন্তু j এর মান কিন্তু যা ছিল তাই আছে। ঠিক আছে? তো এটা একটু বুঝতে হবে। আমরা একটু অনলাইন কম্পাইলারের মাধ্যমে জিনিসটা দেখার চেষ্টা করব, তাহলে আসলে আমাদের কাছে আরো বেশি ক্লিয়ার হবে ব্যাপারটা। ওকে, সো আমরা একদম প্র্যাকটিক্যালি জিনিসটা একটু ফিল করার চেষ্টা করব। সেটা হচ্ছে এই যে আমরা এখানে int a is equal to 3 ডিফাইন করা আছে এবং b একটা ভেরিয়েবল এটাও নেওয়া আছে। এখন নিচে বলা আছে b is equal to a প্লাস প্লাস, অর্থাৎ আমরা প্রথমে যেই a নাম্বার অপশনটা ছিল সেটা একটু ডিফাইন করে দেখার চেষ্টা করব আসলে কি দেয়া আছে। তাহলে প্রিন্ট এফ এর ভিতরে এই যে পার্সেন্টেজ ডি এটা কেন দিলাম? এটা হচ্ছে একটা ডেসিমাল ভগ্নাংশ, আমার মান আমি চাই বা আউটপুট হিসেবে চাই, এবং সেটা কিসের মান হবে? বি এর মান হবে। অর্থাৎ বি এর মানটা কি হয় সেটা আমার দেখার ইচ্ছা। আমাদের কিন্তু প্রশ্নে ছিল যে বি এর মান 3 হবে কি বসালে, তাই না? বি এর মান 3 হবে কোন স্টেটমেন্টটার জন্য? তো আমরা এ নম্বর অপশনের স্টেটমেন্টটা এখানে নিলাম এবং দেখতে চাচ্ছি যে বি এর মানটা আসলে কত হবে। তো এই যে রান যদি দেই তাহলে এই যে আউটপুটে আমাদের কত আসতেছে? 3, আউটপুট আসতেছে 3, অর্থাৎ এই যে এ এর মান আমরা 3 নিয়েছিলাম সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। এখন আমরা গ নাম্বার অপশনটাও একবার টেস্ট করে দেখব, সেটা হচ্ছে এ মাইনাস মাইনাস এরকম ছিল। এ মাইনাস মাইনাস এইটা যদি দেই সেক্ষেত্রে কি দেখতে পাবো? এখনো কিন্তু আনসারটা 3 আসতেছে, অর্থাৎ এটা কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। যেটা আমি একটু আগে মাত্র হাতে করে দেখিয়েছিলাম সেটাই কিন্তু আমরা প্র্যাকটিক্যালি প্রমাণটা পেলাম। এখন এই সেম জিনিসটা আমরা যদি একটু প্রি ইনক্রিমেন্টটাও দেখে ফেলি, যদি আমরা এই এর আগে প্লাস প্লাস দিতাম সেক্ষেত্রে কি হইতো? এর আগে যদি প্লাস প্লাস দিতাম সেক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রেও আনসারটা কিন্তু 4 চলে আসছে। অর্থাৎ এখন কিন্তু আনসারের আমি যেটা বলছিলাম যে বি এর ভ্যালুটাও চেঞ্জ হবে, এ এর ভ্যালুটাও চেঞ্জ হবে। কত চেঞ্জ হবে? যেহেতু প্লাস প্লাস মানে 1, অর্থাৎ 1 চেঞ্জ হবে। ঠিক আছে? মানটা ছিল 3, এখন কিন্তু হয়ে গেছে 4। ঠিক আছে? আমি যদি সেম জিনিসটাকে আবার কপি করে আমি এ এর মানটাও দেখাই, সেক্ষেত্রে আরেকটু বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে এই যে এইখানে শুধু চেঞ্জ করে দিয়ে দিতে হবে কি? আগে তো আমরা বি এর ভ্যালু পেলামই। এখন হচ্ছে জাস্ট আমরা এ এর ভ্যালুটা জানতে চাই। তো এ এর ভ্যালু যেহেতু জানতে চাই, এ বসিয়ে দিলাম। এখন আমরা রানে চাপ দিলে এই যে দেখতে পাচ্ছি যে এ এর ভ্যালুটাও 4, বি এর ভ্যালুটাও 4। অর্থাৎ আমরা যদি প্রি ইনক্রিমেন্ট নিই, এই যে আগে প্লাস দিলে আমাদের কিন্তু দুইটার মানই চেঞ্জ হচ্ছে, আর যদি পরে অর্থাৎ পোস্ট ইনক্রিমেন্ট দেই সেই ক্ষেত্রে কিন্তু মানে শুধুমাত্র যাকে এই অপারেন্ডের মানটা কি হবে? 1 বৃদ্ধি পাবে, এ এর মান বৃদ্ধি পাবে। ঠিক আছে? কিন্তু এই বি এর মানের কোনো পরিবর্তন হবে না। আমাদের প্রশ্নে কিন্তু চেয়েছিল বি এর মান 3 হবে কখন? সো এখানে কিন্তু আসলে আমরা যদি এখন আবার অপশনের দিকে চলে যাই, সো আমরা এই যে অপশনে দেখতে পাচ্ছি এইখানে এ আর বি, সি দুইটাই অপশনই কিন্তু আসলে কারেক্ট। সো এ সি দুইটাই কিন্তু কারেক্ট হবে। আসলে এইখানে হয়তো কোশ্চেনে একটু ভুল করে ফেলেছে, সেটা হচ্ছে এ ও সি উভয়ই এইরকম হয়তো তাদের দেওয়ার ইচ্ছা ছিল, বাট এ ও বি উভয় হয়ে গেছে আসলে। ঠিক আছে? সো আশা করি আমরা বিষয়টা বুঝতে পারছি। এরপর 6 নম্বর, জুম ব্যবহার করে পাঠদানকে আসলে কি বলা হয়? কি বলা হয়? অবভিয়াসলি ই-লার্নিং। আচ্ছা, এরপরে ৭ নম্বর কোশ্চেনের দিকে যদি আমরা তাকাই, এখানে দেয়া আছে কি? একটা বাইনারি সংখ্যা, এবং এই বাইনারি সংখ্যা থেকে আমাদের নিতে হবে একটা দশমিক সংখ্যা, অর্থাৎ ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে। তো এই নিয়মটা আশা করি আমরা সবাই জানি। তারপরে আমি একটু দেখায় দিচ্ছি যে 11110.001। সো এইরকম যদি কোনো একটা বাইনারি সংখ্যা থাকে, আমরা এটাকে কিভাবে কনভার্ট করি? যে এই 0 সমান সমান, মানে এই 0-র পরিবর্তে আমরা এখানে কি লিখব? 0 ইনটু এটার বেসটা কত? বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? 2। তাহলে 2 টু দি পাওয়ার 0 হবে প্রথম। এরপর 1, এটাকে কি করব? 1 ইনটু 2 টু দি পাওয়ার 1 ঘর 0-র পরে কত? পাওয়ারটা 1 করে এদিকে বাড়বে আর এই ডান দিকে হচ্ছে কমবে। ঠিক আছে? তো ওইটাতে পরে যাচ্ছে, আমরা এখানে কত লিখব? 0-র পরে 1। এরপরে কত আছে? এখানে ডিজিটটা কত? 1 ইনটু 2 টু দি পাওয়ার, এখানে কত আসবে? 1 এর পর 2। এরপর আবার 1 ইনটু 2 টু দি পাওয়ার 3। এরপর এই 1 এর ক্ষেত্রে কত লিখব? 1 ইনটু 2 টু দি পাওয়ার 4। আচ্ছা, তাহলে আমাদের বাম দিকের কাজ সব করা শেষ। এখন আমরা ডান দিকে যাব। সেই ডান দিকে এখানে কি লেখা যাচ্ছে? যে 0 ইনটু 2 টু দি পাওয়ার এই 0, যেহেতু ডান দিক বরাবর আমরা সব কমাবো মানগুলা, অর্থাৎ 0 থেকে কমালে কত হয়? -1। আবার এই 0, 0 ইনটু 2 টু দি পাওয়ার -2। এরপর এই 1, 1 ইনটু 2 টু দি পাওয়ার -3।
সো আমাদের সাজানো কিন্তু শেষ, এখন জাস্ট সবগুলো আমাদের কি করতে হবে, যোগ করে দিতে হবে। তাহলে এইখানে আছে 2 to the power 4 প্লাস 2 কিউব প্লাস 2 স্কোয়ার প্লাস 2 to the power 1। আর এই 2 to the power 0-র সাথে কিন্তু জিরো গুণ অবস্থায় আছে, তা জিরোর সাথে যে কোনো জিনিস গুণ থাকা মানে সেটা ফুল ভ্যালুই কিন্তু জিরো হয়ে যায়। তো আমাদের এই যে এই তিনটা সংখ্যা, এটা কিন্তু আমাদের কাউন্ট করার দরকার নেই, সবগুলার সাথে কিন্তু জিরো গুণ অবস্থায় আছে। আচ্ছা, তাহলে এইখানে একটা নিতে হবে, সেটা হচ্ছে প্লাস 2 to the power -3। তাহলে আমরা যদি এটা যোগ করি, কত আসতেছে, 2 to the power 4 মানে হচ্ছে 16, 16 প্লাস হচ্ছে এখানে 2 কিউব মানে 8, আর 2 স্কোয়ার মানে কত, 4, আর 2 to the power 1 মানে তো 2, আর 2 to the power -3 প্লাস 2 to the power -3। তাহলে এখানে আমাদের আনসার কত হবে, 16 প্লাস 4 সমান সমান কত হচ্ছে, 20, 8 আর 2 মানে হচ্ছে 10, তাহলে 20 আর 10 30, আর এইখানে কিছু একটা সামথিং থাকবে। আমরা বুঝতেই পারতেছি আনসারটা হবে 30 এর আশেপাশে। ঠিক আছে, 30 এর সাথে কিছু একটা ছোট্ট একটা সংখ্যা যোগ আকারে আছে। সো এই বি নম্বরটাই কিন্তু আমাদের আনসার। সো এই উত্তরটা একটু এলাবোরেট করেই আসলে করতে হবে যদি সঠিক মানটা বের করতে হয়। তো যারা অ্যাকচুয়ালি বাসায় ভালো করে প্র্যাকটিস করে যাবে তাদের জন্য কিন্তু জিনিসটা খুব বেশি একটা কঠিন আসলে হবে না। এইখানে জাস্ট আমরা কোশ্চেন যখন পাবো, কোশ্চেনের ভিতরেই কিন্তু জাস্ট আমাদের এত কিছু, এই যে আমি টান দিয়ে দিয়ে লিখলাম, এরো চিহ্ন দিয়ে দিয়ে লিখলাম, এগুলো কিন্তু করার দরকার নাই। আর যত জায়গায় জাস্ট আমরা জিরো দেখবো, ওইগুলো কিন্তু আমাদের কাউন্টে আনার কোনো দরকারই নাই। আমরা জাস্ট চিন্তা করবো যে এইখানে 2 to the power 0 আছে, তার মানে এটা বাদ। জিরোর কয় ঘর পরে আছে, এটা এটা হচ্ছে 1। এই পাওয়ারগুলো উপরে লিখে নিলে একটা সুবিধা আছে, 1 2 3 4। এটা কত হবে, -1 -2, আর এখানে হবে -3। সো এই যে পাওয়ারগুলো আমি উপরে লিখে নিলাম, এখন কিন্তু আমার জন্য জিনিসটা ইজিয়ার হয়ে যাবে। কেন? কারণ 1 এর সাথে গুণ করব, প্রত্যেকটার সাথেই 1 গুণ, সো আমার সংখ্যাটা কিন্তু চেঞ্জ হবে না। তো আমি জাস্ট কি করব, 2 to the power 1, এবার হবে 2 to the power 2, এবার হবে 2 to the power 3, এবার হবে 2 to the power 4। সো এখন জাস্ট আমি মুখে মুখে কিন্তু ক্যালকুলেশনটা করে ফেলতে পারবো। ঠিক আছে, সো আমি যেহেতু এত ডিটেলস ভেঙে ভেঙে দেখালাম, এটা আসলে কিন্তু পরীক্ষার হলে করার কোনো দরকার নাই। এটা করতে গেলে কিন্তু আসলে সময় খুব বেশি একটা পাওয়া যাবে না। আমরা জাস্ট কি করব, আমরা জাস্ট উপরে প্রশ্নপত্রের উপরে এইখানে জাস্ট এর পাওয়ারগুলো লিখে ফেলবো, এরপরে সবগুলো সিরিয়াল বাই সলভ করার চেষ্টা করব, তাহলে আমাদের জন্য ইজিয়ার হবে ব্যাপারটা। ওকে, 7 নম্বর প্রবলেম এখানে দেওয়া আছে ভিওআইপি, এটার ব্যান্ডউইথ কত। ঠিক আছে, সো এইটাও কিন্তু একটা মুখস্থ টাইপের কোশ্চেন এবং এটা আমাদেরকে জানতে হবে। সেটা হচ্ছে 0.7 এমবিপিএস। ওকে, 9 নম্বর, সুগার মিলগুলো আখ চাষীদের জন্য কি ব্যবস্থা চালু করেছে। আখ চাষীদের জন্য, আখ, সো এই আখ চাষীদের জন্য কি ব্যবহার করেছে, ই পুরজি। ঠিক আছে, এই ই দিয়ে কিন্তু অনেক যেই জিনিসগুলো আছে সবগুলোই কিন্তু পরীক্ষায় অনেক বেশি আসে। সেটা হচ্ছে ই লার্নিং, ই গভর্নেন্স, টেলিমেডিসিন, এই সেবাগুলোর কথা কিন্তু প্রায়ই পরীক্ষাতে আসে। সো এগুলো একটু ভালো করে বই থেকে দেখে নিতে হবে এই এরিয়াটা। আইওটি এর পূর্ণরূপ কি, একটু আগেই বলছিলাম যে পূর্ণরূপ কিন্তু পরীক্ষায় আসে। সো এই আইওটি এটার পূর্ণরূপ হচ্ছে, মনে রাখতে হবে, ইন্টারনেট অফ থিংস, ইন্টারনেট অফ থিংস। এরপর ওয়াইফাই এর ফ্রিকোয়েন্সি কত। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে, যেমন ওয়াইফাই, তারপরে হচ্ছে ব্লুটুথ, তারপরে আর কি আছে, ওয়াইফাই ব্লুটুথ, তারপরে ওয়াই ম্যাক্স। এই যে এই জিনিসগুলো, এইগুলোর যেই ফ্রিকোয়েন্সি বা এগুলো কত দূরত্ব পর্যন্ত কাজ করে, এগুলোর আই ই ই মানে IEEE যেই মার্কটা, ওইটার মান কত। ঠিক আছে, সো এই জিনিসগুলো কিন্তু আমাদের জানতে হবে। তো এটা আসলে খুব কষ্ট করার দরকার নাই, আমি পরবর্তী স্লাইডে এই জিনিসটা অ্যাড করে দিয়েছি যে IEEEর যে ভ্যালুটা প্রত্যেকটার ক্ষেত্রে, এই যে ব্লুটুথের ক্ষেত্রে, ওয়াইফাই এর ক্ষেত্রে, ওয়াই ম্যাক্স এর ক্ষেত্রে, এই জিনিসগুলো একটু কিন্তু আমাদের জানতে হবে এবং পড়তে হবে। সো এখান থেকে এই যে ওয়াইফাইটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে 2.4 থেকে 5 গিগাহার্জ এটার ফ্রিকোয়েন্সি। তাহলে আনসার কত হবে, 2.4 থেকে 5 গিগাহার্জ, এটা হচ্ছে ওয়াইফাই এর ক্ষেত্রে। আর এই যে IEEEর ভ্যালুটা, এটাও কিন্তু একটা সুন্দর কোশ্চেন এবং প্রায় সব সময় কিন্তু আসে। আমি যেভাবে মনে রাখি সেটা হচ্ছে, আমি এই সিরিয়ালে মনে রাখি অ্যাকচুয়ালি, যে ওয়াইফাই ব্লুটুথ ওয়াইম্যাক্স, ওয়াইফাই ব্লুটুথ ওয়াইম্যাক্স, আগে ওয়াইফাই, এরপরে ব্লুটুথ, এরপরে ওয়াইম্যাক্স। তাহলে সুবিধাটা কি, সুবিধাটা হলো যে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু 802 এটা কমন। তাহলে ওয়াইফাইয়েরটা একদম মানে কম থেকে বেশির দিকে যাবে, ওয়াইফাইয়েরটা হচ্ছে 802.11, এরপরে ব্লুটুথেরটা হচ্ছে 802 পয়েন্ট কত, 802.15, এরপরে ওয়াই ম্যাক্সেরটা হচ্ছে 16।
তাই না? 102.16। তাহলে এই যে ইনফোগুলা এটা কিন্তু খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট, আমাদেরকে অবশ্যই জানতে হবে। এবং এই সিরিয়ালটা যদি মনে রাখি তাহলে আসলে অনেক সময় দেখা যায় যে এক্সাক্ট যদি মাথায় নাও থাকে তাও একটা গেস করে আনসার করা যায়, যে আগে ওয়াইফাই, এরপরে ব্লুটুথ, এরপরে ওয়াইম্যাক্স, তাহলে 11, 15, 16। এইভাবে জাস্ট জিনিসটা মনে রাখলে আমরা IEEE এর ভ্যালুটা মনে রাখতে পারবো। এরপর আইস অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের প্রধান বৈশিষ্ট্য কি? তাহলে এই ট্রান্সমিশনগুলো কিন্তু তিন ধরনের এখানে আছে, একটা হচ্ছে সিনক্রোনাস, একটা অ্যাসিনক্রোনাস, আর একটা হচ্ছে আইসোক্রোনাস। আমি প্রথম ভাবছিলাম যে এটা আইসোক্রোনাস হয়তো। তো অ্যাসিনক্রোনাস যেটা, এটার বৈশিষ্ট্যটা কি? এটার বিরতি নির্দিষ্ট নয়। ঠিক আছে, এটার কোনো বিরতি নির্দিষ্ট না, কোন জায়গায় থামবে, কতটুকু বিরতি দিবে, এটা কখনোই নির্দিষ্ট থাকে না। আর সিনক্রোনাসের ক্ষেত্রে কি হয়, ওইটাকে কিন্তু বলা হয় যে বিরতিহীন ট্রান্সমিশন, অর্থাৎ ওইটার কোনো বিরতি দেয়া হয় না। আর মানে আইসোক্রোনাস যেটা, এটা হচ্ছে অ্যাসিনক্রোনাস আর সিনক্রোনাস এই দুইটার মানে মিলায়ে একটা হাইব্রিড মডেল, হাইব্রিড ট্রান্সমিশন, এবং সেটা হচ্ছে আরেকটু বেটার ওয়েতে কাজ করে। সো এটা কিন্তু আমাদের জানতে হবে। এরপর বুলিয়ান অ্যালজেব্রায় নিচের কোন লজিক্যাল, মানে কোনটি লজিক্যাল গুণ হিসেবে ব্যবহার করা হয়? তো গুণ হিসেবে তো আমরা এন্ড ব্যবহার করি, এটা সবাই জানি। আর লজিক্যাল যদি যোগ বলতো তাহলে আনসার হইতো অর। ঠিক আছে। এরপর এই যে এইখান থেকে প্রশ্ন কিন্তু প্রায়শই কোশ্চেন আসে। এটা হয়তো একদম ছোট কোশ্চেন দিয়েছে, একদম মেইন সূত্রটাই দিয়ে দিয়েছে। সো এটা কিভাবে করা যায়, এটা ওই যে ডি মর্গানের উপপাদ্য, দুইটা উপপাদ্য এখানে আছে, একটা হচ্ছে এ ডট বি হোল বার। তো এই ক্ষেত্রে আমরা কি করব, জাস্ট দেখবো যে যেখানে হোল বারটা আছে ওইটা আলাদা আলাদা করে দুইজনের মধ্যে ভাগ করে দিব, বারটা দুইজনের মধ্যে ভাগ করে দিব। তাহলে ভাগ করে দিলে কি হয়, একটা যাবে এ এর উপরে, একটা যাবে বি এর উপরে। আর মাঝখানে তো একটা চিহ্ন লাগবে, চিহ্নটা কি হবে, মাঝখানে ওদের আগে যেই চিহ্নটা ছিল ওইটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে। ওইটা চেঞ্জ হয়ে কি হবে, এখন আগে ছিল এন্ড, এখন হয়ে যাবে অর, জাস্ট এতটুকুই চেঞ্জ। আবার যদি জিনিসটা এরকম ভাবে থাকতো যে ভিতরে যদি অর থাকতো এরপরে হোলবার, এখন যদি আমি চেঞ্জ করতাম তাহলে কি হইতো, এখনো আমি ডিস্ট্রিবিউট করে দেবো দুইজনের মাথায় দুইটা বার, এবং মাঝখানে কিন্তু চিহ্নটা হইতো আবার এন্ড এর, অর্থাৎ এই চিহ্নটা জাস্ট পরিবর্তন হয়ে যাবে, এবং উপরের যে বারটা সেটা আমরা দুইজনের মাঝে ডিস্ট্রিবিউট করে দেবো। তাহলে এখানে আনসার কত হচ্ছে, এই বি নম্বর হচ্ছে আমাদের আনসার। এরপর নিচের কোন ট্যাগ ড্রপ ডাউন লিস্ট তৈরিতে ব্যবহার করা হয়? এটা হচ্ছে ওই যে HTML এর চ্যাপ্টার থেকে আসছে, ড্রপ ডাউন লিস্ট ব্যবহার করতে। তো ড্রপ ডাউনের ক্ষেত্রে কিন্তু আমরা এই যে সিলেক্ট এই ট্যাগটা ব্যবহার করি, সিলেক্ট ট্যাগটা ব্যবহার করি। এটার ভিতরে আরো কিছু আছে, যেমন ড্রপ ডাউন লিস্ট অ্যাকচুয়ালি কোনটা, যে আমরা বিভিন্ন জায়গায় হচ্ছে ক্লিক করলে এই ধরনের একটা অপশন থাকে, যে এটার মধ্যে ক্লিক করলে কি হয়, আমরা এটার ভিতরে আরো অনেকগুলো অপশন পাই, আরো অনেকগুলো এরকম অপশন পাই। যেমন ধরি যে আমরা বিভিন্ন ভার্সিটির যখন ফর্ম ফিল আপ করি তখন কি আসে, যে তুমি কোন বোর্ডের শিক্ষার্থী, তাই না, বোর্ড সিলেক্ট করো। সো এইখানে যখন আমরা চাপ দেই তখন এখানে কি আসে, ঢাকা, চিটাগং, ঠিক আছে, সিলেট, এরকম বিভিন্ন অপশনগুলো আসে, তখন আমরা অপশনগুলোতে ক্লিক করতে পারি। তো এইভাবে মনে রাখবো যে আমরা সিলেক্ট এবং অপশন, এই অপশন, তার মানে এই সবগুলো কিসে ব্যবহার করা হয়, ড্রপ ডাউন লিস্ট তৈরিতে ব্যবহার করা হয়। এই যে ড্রপ ডাউন লিস্ট, এইগুলো তৈরিতে কিন্তু ব্যবহার করা হয়, সিলেক্ট, অপশন, এই জিনিসগুলো। আনসার হবে এ। এরপর ফ্লো চার্টে উপবৃত্ত চিহ্নটি কি নির্দেশ করে? উপবৃত্ত চিহ্নটি, তাহলে এই যে ফ্লো চার্টের জিনিসটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটা সব ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট, যে কি নির্দেশ করে অ্যাকচুয়ালি, কোনটা ইনপুট নির্দেশ করে, কোনটা আউটপুট, কোনটা প্রক্রিয়াকরণ, হ্যাঁ, এবং কোনটা হচ্ছে আমাদের একটা আরেকটার সাথে সংযুক্ত করা বোঝায়। এই সবগুলোর জন্য আমি জাস্ট একটা স্লাইড পরবর্তীতে অ্যাড করে দিয়েছি, এটা আমাদের অবশ্যই দেখে যাইতে হবে। সেটা হচ্ছে এই যে উপবৃত্তাকার ফরম্যাটটা, ঠিক আছে, এটা কি ইন্ডিকেট করতেছে, শুরু বা শেষ ইন্ডিকেট করতেছে, শুরু অথবা শেষ ইন্ডিকেট করতেছে। আর এই যে আয়তাকার যে ফরম্যাটটা, এটা কি, প্রসেসিং, মানে ভিতরে কোনো কিছু প্রসেস হচ্ছে, এটা মিন করবে। এরপর ইনপুট বা আউটপুট, এটা আমরা দেই না, যে আমরা যে কোনো কিছু একটা ইনপুট নেয়ার চেষ্টা করি কারো কাছ থেকে, তারপর সেটার একটা আউটপুট দেখাই। সো এই জিনিসগুলো কি হয়, এই চিহ্নর মধ্যে, এটা কিন্তু একটা রম্বস বলা যাবে না, সামান্তরিক টাইপের যেটা শেপটা, এটার মধ্যে আমরা ইনপুট বা আউটপুট এটা ডিনোট করা হয়। আর তারপর ওই যে আমরা ইফ এলস এই ব্যবহারটা শিখছিলাম, তো এই ইফ এলস এর ব্যবহার কিন্তু, অর্থাৎ কন্ডিশন, যে কতবার আমরা যাব, অর্থাৎ একটা কন্ডিশন দেওয়া থাকে যে তুমি 10 ঘর পর্যন্ত কাউন্ট করো, এরপর আর কাউন্ট করবা না।
সো এই যে কন্ডিশনগুলো দেওয়া হয় অর্থাৎ শর্তগুলো দেওয়া হয় সেটা কিন্তু এই যে এই ফরম্যাটে দেওয়া থাকে। এরপর আমি যে একটু আগে বললাম যেটা কানেক্ট করে একটার সাথে আরেকটা, সো এটা হচ্ছে এই ফুল যেই বৃত্ত অর্থাৎ সার্কেল, এটা কি একটা কানেক্টর হিসেবে কাজ করে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের জানতে হবে। তাহলে উপবৃত্তটা কি করতেছে, শুরু বা শেষ এইটা ডিফাইন করতেছে। তাহলে আমাদের প্রিভিয়াস আনসারটা কত হবে, ডেটা ইনপুট বা আউটপুট, প্রক্রিয়ার শুরু বা শেষ, না ইনপুট বা আউটপুট কোনটা করতো, ইনপুট বা আউটপুট কিন্তু এই যে সামান্তরিক আকৃতির যে বিষয়টা সেটা হচ্ছে ইনপুট বা আউটপুটের ক্ষেত্রে। তাহলে প্রক্রিয়ার শুরু বা শেষ এটা কিন্তু উপবৃত্ত আমাদের মনে রাখতে হবে। এরপর ইন্টারপ্রেটার, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ইন্টারপ্রেটার প্রোগ্রামকে কি করে, এক লাইন করে অনুবাদ করে। ঠিক আছে, ইন্টারপ্রেটার কি করে, এক লাইন করে অনুবাদ করে, আর একসাথে পুরো প্রোগ্রাম অনুবাদ করে। এটা কে করে, এটা করে হচ্ছে কম্পাইলার। কম্পাইলার, ঠিক আছে। এবং এই কম্পাইলার ইন্টারপ্রেটার এগুলার হচ্ছে যে ডিফারেন্সটা বা এদের মধ্যে যে পার্থক্য সেটা কিন্তু আমরা হচ্ছে এইচএসসি তে আমাদের অনেক লাগতো। এবং এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা এমসিকিউ যে একসাথে পুরো প্রোগ্রাম অনুবাদ করে কোনটার মাধ্যমে, কম্পাইলারের মাধ্যমে পুরোটা একবার অনুবাদ করা হয়। আর ভুলগুলোও কিন্তু একসাথে বের হয়, সেটা হচ্ছে কোথায়, কম্পাইলারের ক্ষেত্রে। এরপর 18, প্রতিটি সাইটের স্বতন্ত্র নামকে কি বলা হয়, স্বতন্ত্র নাম মানে স্বতন্ত্র মিন্স ইউনিক, ঠিক আছে, একটা ইউনিক। বলে না যে আমার ভাইয়ের একটা নাম দাও বা ইউনিক একটা নাম সেট করো। সো এই স্বতন্ত্র নাম একদম স্বতন্ত্র, এটা অন্য কারো হইতে পারে না। সো এই জিনিসটা কোথায় থাকে, ফটোশপে তো ফটো এডিট করা হয়। এইচটিএমএল তো একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সাইট ডিজাইনের আবার স্বতন্ত্র নাম কি, আমার ইচ্ছা হলে আমি একটা নাম দিলাম, আমি অপর ডিজাইনটাকেও সেম নাম দিলাম, এটা আমার ইচ্ছার উপর ডিপেন্ড করে। বাট ডোমেইন যেটা, ওয়েবসাইটের যে ডোমেইন নেম, সেই ডোমেইন নেমটা কিন্তু কোনো ওয়েবসাইটেরই সেম হয় না। এরকম যদি হইতো তাহলে তো আমাদের ওয়েবসাইট খুঁজে পাওয়া কঠিন হয়ে যাইত। যেমন ফেসবুকের যেই ডোমেইন www.facebook.com, সো এখন আমারও মনে হলো আমিও একটা ফেসবুকের মতো কিছু একটা বানাবো, তা আমিও ওটার নাম দিয়ে দিলাম ফেসবুক। তাহলে তো অ্যাকচুয়ালি মানুষ যখন সার্চ দিবে ফেসবুক, তখন তো আসলে আমার ওয়েবটা শো করবে নাকি তার ওয়েবটা শো শো করবে, এটা নিয়ে কিন্তু ভেজাল হয়ে যাবে। তো এই কারণে ডোমেইন নেমটা কি হইতে হয়, সবসময় স্বতন্ত্র একটা নাম হইতে হয়, ইউনিক নাম হইতে হয়, এমন একটা নাম যেটা প্রিভিয়াসলি কখনো ইউজ করা হয় নাই। ওকে, সো এরপর টেলিযোগাযোগের মাধ্যমে সভা করাকে কি বলে। তো জাহাঙ্গীরনগরে আসলে কিছু এরকম কোশ্চেন দেয় যে এই কোশ্চেনগুলোর মেইনলি অপশন দেখলে আসলে কনফিউজ হয়ে যায় মানুষ, যে টেলিযোগাযোগের মাধ্যমে সভা করাকে কি বলে। এই জিনিসগুলো তো আসবে না এটা আমরা শিওর, বাট যেখানে কনফিউশনটা লাগবে সেটা হচ্ছে ভিডিও কনফারেন্স নাকি টেলিকনফারেন্স। ঠিক আছে, টেলিকনফারেন্স মানে হচ্ছে এটা হচ্ছে অডিও কলের মাধ্যমে, ঠিক আছে, অডিও কলের মাধ্যমে আমরা জাস্ট কথা বলতে পারবো, কাউকে দেখতে পারবো না। কিন্তু ভিডিও কনফারেন্স মানে কি, আমরা কথাও বলতে পারবো, অপর পাশে কে বসে আছে সেটা দেখতেও পারবো। সো এটা হচ্ছে ভিডিও কনফারেন্স। এখন কথা হচ্ছে টেলিযোগাযোগের মাধ্যমে সভা করা কিন্তু এই দুইটাই, অর্থাৎ কেউ যদি অডিও কলেও চাইলে কিন্তু অনেক সময় সভা করা যায় ছবি না দেখেও, ঠিক আছে। কিন্তু মেইনলি কোনটা ইউজ হয়, মেইনলি ইউজ হয় কিন্তু ভিডিও কনফারেন্স। আমরা কি একটা বিশাল বড় একটা সভা করব জাস্ট খালি মানে অডিও কলে কথা বলার জন্য, এরকম কিন্তু মোস্ট প্রবাবলি হয় না। ঠিক আছে, তো ভিডিও কনফারেন্সটা এখানে একদম পারফেক্ট আনসার। তবে অনেকেই কিন্তু এটা জাস্ট দুইটা গোলায় ফেলতে পারবে, কারণ দুইটাই কিন্তু টেলিযোগাযোগের মাধ্যম। কিন্তু এটা মনে রাখতে হবে যে টেলিকনফারেন্সটা হচ্ছে অডিও কল, এবং সভা করা কোনো একটা সভার মধ্যে থাকা, ঠিক আছে। এইখানে কিন্তু অবশ্যই ভিডিও কনফারেন্স আমাদের দেখাইতে হবে। নিচের কোন সংখ্যাটি বাইনারি সংখ্যা এত এর হেক্সাডেসিমাল রূপান্তর। আচ্ছা, বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমালে কিভাবে রূপান্তর করতে হয়, আমরা যদি একটু সংখ্যাটা লিখি, বাইনারি সংখ্যাটা 111011। তো হেক্সাডেসিমালে নিতে হলে আমাদের একটা ওই যে ম্যাজিক নাম্বার ছিল, সেটা কি 8421, এইখানে আমরা বসায় দেখব যে কিভাবে হয়। তাহলে আমাদের কয় বিট করে নিতে হবে, 4টা করে বিট নিতে হবে, 4টা করে ডিজিট আমরা কাউন্ট করব। তাহলে এই যে প্রথমে 4টা কাউন্ট করে ফেললাম, এখন এইখানে তো জাস্ট 2টা আছে, হবে কি, হবে না, তাহলে আমাদের আরো 2টা এক্সট্রা করে আমরা 0 দিয়ে নিব। তাহলে 4 বিট করে হইলো। তাহলে এই 4 বিট কি ইন্ডিকেট করতেছে, এইখানে 1, তার মানে এই যে 8 এর এখানে একটা 1 দিব, এরপরে আছে 0, এরপরে 1 1, তাহলে 4 এর জায়গায় 0, এরপরে 1 1, অর্থাৎ এই 8 2 1 এই তিনটা হচ্ছে অন,
মানে এই 3টা সুইচ অন করা আছে আর 4 এর সুইচটা অফ করা আছে লজিক গেটের ক্ষেত্রে, যদি একদম পারফেক্ট ওয়াইজ চিন্তা করি। তাহলে যেই জিনিসগুলো অন আছে সেগুলো জাস্ট আমরা যোগ করে দেব। তাহলে 8 আর 2 কত? 10 আর 1 এ 11। অর্থাৎ এই যে এই বাইনারিটা, এটার হেক্সাডেসিমাল রূপান্তর কত হবে? 11। কিন্তু হেক্সাডেসিমালে তো 11 বলতে কোনো কিছু নাই। এ মানে 10, বি মানে হচ্ছে 11। অর্থাৎ 11 কে আমাদের কি লিখতে হবে? বি লিখতে হবে। এরপর এই সংখ্যাটাকে করলে কি আসে? 1 1, অর্থাৎ 2 আর 1। এই বাকি 0 0, অর্থাৎ এই 8 আর 4 কিন্তু 0 0 থেকে যাবে, তাই না? তাহলে এই 1 আর 1 মানে কত? 2 আর 1 আমরা যোগ করব, তাহলে কত হচ্ছে? 3। আর এই 3 মানে তো 3ই বসবে নিচে, তাহলে 3b, অর্থাৎ আনসার হবে কত? 3b। এটা কি? হেক্সাডেসিমাল রূপান্তর। তাহলে 3b হচ্ছে সি নাম্বার অপশন। এরপর 21 নম্বর কোশ্চেনে কি বলা আছে? টেলিমেডিসিন সেবার জন্য আবশ্যক কোনটা? টেলিমেডিসিন সেবার জন্য আবশ্যক কোনটা? বিশেষজ্ঞ চিকিৎসক, রোগ নির্ণয় কেন্দ্র? না, রোগ নির্ণয়ের কোনো কেন্দ্র দরকার হয় না, কারণ এটা তো অনলাইনের মাধ্যমে আমাদের সেবা দেয়া হয়। এরপর বিশেষায়িত নেটওয়ার্ক, অবশ্যই নেটওয়ার্ক দরকার আছে, অর্থাৎ আনসার হবে 1 এবং 3। এরপরে 22, টিসিপি বা আইপি প্রোটোকল স্যুটের কোন স্তরটি একাধিক নেটওয়ার্কে প্যাকেটের ঠিকানা এবং রাউটিং এর জন্য দায়ী? এই প্রশ্নটা অনেক বেশি আসে, মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মেইনলি। তো এই রাউটিং এর জন্য দায়ী আসলে কোনটা, বা আইপি প্রোটোকল এই মানে স্যুটের কোন স্তরটা? এখানে 7টা স্তর অ্যাকচুয়ালি পারফর্ম করে। তো এই 7টা স্তরের মধ্যে আমাদের জানতে হবে যে এই আইপি প্রোটোকলটা কিন্তু ইন্টারনেট স্তরে কাজ করে। ঠিক আছে? এরপর একটি ভিপিএন ওএসআই মডেলের কোন স্তরে কাজ করে? ঠিক আছে? আবারও সেম টাইপের কোশ্চেন। এখানেও কি হবে? নেটওয়ার্ক স্তরের ক্ষেত্রে কাজ করে। কম্পিউটার নেটওয়ার্কে সুইচের মূল উদ্দেশ্য কি? কম্পিউটার নেটওয়ার্কে সুইচের মূল উদ্দেশ্য কি? এখানে হবে প্যাকেট ফিল্টারিং। ঠিক আছে? এরপর কোন ওয়েবসাইটকে কোন ওয়েবসাইট নাকি কোন ওয়েবসাইটকে যেখানে হোস্ট করা হয় তার নাম কি? কোথায় হোস্ট করা হয়? অবশ্যই ওয়েব সার্ভারে হোস্ট করা হয়। হোম পেজে কি হোস্ট করা হয় কখনো? না। হোস্টারও তো কোনো শব্দ নাই। এরপর মাদার কম্পিউটার না। তাহলে ওয়েব সার্ভারে হোস্ট করা হয়। মানে ওয়েবসাইটটাকে রাখা হয় কোথায় ওইরকম জিজ্ঞেস করেছে। তো ওয়েব সার্ভারে কিন্তু জিনিসটাকে হোস্ট করা হয়। আইপি ঠিকানা কি? অর্থাৎ আইপি অ্যাড্রেস কি মিন করতেছে? আইপি অ্যাড্রেস একটি সংখ্যার বিশেষ কম্বিনেশন? না। কম্পিউটার হার্ডওয়্যারের নাম? অবশ্যই না। কম্পিউটার নেটওয়ার্কে অবস্থিত একটি ডিভাইসের আইডেন্টিফিকেশন নাম্বার? হ্যাঁ, অবভিয়াসলি এটা। কোনো একটা নেটওয়ার্ক ডিভাইসে অবস্থিত কোনো একটা ডিভাইসের একটা আইডেন্টিফিকেশন নাম্বার, প্রত্যেকটার একটা ইউনিক আইপি অ্যাড্রেস থাকে। গ্লোবাল ভিলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে নিচের কোন উপাদানটি ভূমিকা সবচেয়ে বেশি? অবভিয়াসলি ইন্টারনেট। এরপর 28, কোনটি উচ্চ স্তরের ভাষা নয়? উচ্চ স্তরের ভাষা নয় কোনটা? ঠিক আছে? তো উচ্চতরের ভাষা কিন্তু অবশ্যই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বা মেশিন ভাষা, এগুলা কিন্তু কখনো উচ্চ স্তরের ভাষা না। ফোরট্রান, পাইথন, এডা এগুলো কিন্তু একটা উচ্চ স্তর বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আচরণগত বায়োমেট্রিক্স কোনটা? আচরণ আচরণ তো কি স্ট্রোক, হ্যাঁ এটা হতে পারে। মানে কি স্ট্রোক অনেক সময় এই যে টাইপিং স্পিড, এটা আচরণগত বায়োমেট্রিক্স। তারপর স্বাক্ষর, এটাও আচরণগত বায়োমেট্রিক্স। কথা, এটাও আচরণগত বায়োমেট্রিক্স। তার মানে তিনটাই কিন্তু আনসার হবে। আচ্ছা, এই প্রবলেমটাতে আমাদের কি দেখানো হয়েছে যে এই যে একটা ফাংশন, এটাকে একটা সরলীকৃত রূপ দিতে হবে। তাহলে আমরা ফাংশনটাকে লিখে ফেলি, সেটা হচ্ছে এ প্লাস বি, এরপর এ বার প্লাস সি, এরপর বি বার প্লাস সি। এটাকে আমাদের সরল করতে হবে। সরল করতে গেলে প্রথমে আমাদের একটু ফাইন্ড আউট করতে হবে যে কোন পন্থায় গেলে আমার জন্য সবচেয়ে ইজিয়ার হয় বিষয়টা। তাহলে এইখানে আমরা একটু খুঁজি যদি যে কোনো সিমিলারিটি পাওয়া যায় কিনা। হ্যাঁ, এই যে এখানে সি আছে, এখানেও সি আছে, তাহলে এই জায়গা থেকে আমরা স্টার্ট করব। আমরা একটা উপপাদ্য এই ধরনের শিখেছি আশা করি, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই জেড, এরকম যদি কোনো ফরম্যাট থাকে তাহলে সেটাকে কিভাবে লেখা যায়? এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস জেড, এই আকৃতিতে জিনিসটাকে লেখা যায়। তাহলে এইখানে অ্যাকচুয়ালি এ ড্যাশ প্লাস সি, এইখানেও সি আছে, এই জায়গাতেও একটা সি আছে, ঠিক এই টাইপটার মতো, যে এই দুই জায়গায় কিন্তু এক্স আছে। সো এই দুইটাকে আমরা কি হিসেবে লিখতে পারি? এইভাবে লিখতে পারি।
তাহলে এটাকেও আমরা এইভাবে লিখবো এ প্লাস বি ইন্টু, এই যে এইভাবে লিখলে কি হবে, যেটা অ্যাকচুয়ালি দুইবার আছে সেটাকে একবার লিখবো, সি প্লাস এরপর ওয়াই জেড, বাকি যেই দুইটা সংখ্যা আছে সেটা লিখে ফেলবো, একটা এ বার আর একটা বি বার। ওকে, এইবার যদি ক্যালকুলেশন করি তাহলে কি আসতেছে, দুইটাকে জাস্ট আমরা গুণ করে দিতে পারি, এ সি প্লাস সামথিং, এ সি প্লাস এ দ্বারা এইখানে যদি গুণ করি তাহলে কত হয়, এ ইন্টু এ বার বি বার, এরপর বি দ্বারা গুণ করলে বি সি প্লাস বি দ্বারা আবার গুণ করলে বি এ বার বি বার। তো আমরা এইটাও আশা করি জানি যে এ এবার এরকম যদি থাকে তাহলে আমরা কি করতে পারি, এটার মানটা কত হয়, যদি আমরা এখানে জিরো বসাই, এর মান যদি জিরো হয় তাহলে এ জিরো ইন্টু জিরোকে বার করলে কত আসে, ওয়ান, তাহলে ওয়ান ইন্টু জিরো কত আসবে মান, অবশ্যই জিরো আসবে। আবার যদি ওয়ান বসাই সেই ক্ষেত্রেও কি মানটা জিরো আসবে, ওয়ান বসালে কি হবে, এখানে ওয়ান, আবার এইটার বার করলে জিরো, তাহলে দুইটা গুণ আসলে আবারও জিরো আসতেছে, অর্থাৎ আমি যাই ইনপুট দেই না কেন আউটপুট অলওয়েজ জিরো আসতেছে, অর্থাৎ এ এবার এটার ক্ষেত্রে আনসার অলওয়েজ কি আসবে, জিরো আসবে। তাহলে এইখানে যদি এই এ এবার এটার ভ্যালুটা যদি আমার জিরো হয়, এটা যদি জিরো হয় তাহলে এই পুরোটাই তো জিরো। আবার ঠিক সেম ভাবে বি ইন্টু বি বার আছে, তাহলে এইখানেও তো পুরোটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে আমার অ্যাকচুয়ালি আনসার কি হবে, এসি প্লাস বিসি। আবার এখান থেকে কি করা যায়, সি কমন নেওয়া যায়, তাহলে সি কমন নিলে এ প্লাস বি, এভাবে জিনিসটাকে লেখা যায়। কিন্তু এইখানে আসলে ওইরকম কোনো আনসার কিন্তু দেয়া নাই, সো বলাই যায় যে আসলে এটার কিন্তু কোনো আনসার এখানে দেয়া নাই, এবং সরলীকৃত রূপের কোনোটার সাথে কিন্তু এটা আসলে ম্যাচ করে না। ওকে, তো এইখানে আমরা লিখে দিব যে নো আনসার। 31 নম্বর কোশ্চেনে এখানে দেয়া আছে যে এই ফাংশনটা নিরূপণ করার জন্য কয়টি এন্ড গেট প্রয়োজন, এন্ড গেট। সো এন্ড গেট কয়টা প্রয়োজন, এখানে কয়টা গুণ আছে এটা দেখলেই হয়, তাহলে এখানে একটা গুণ আছে এবং এখানে একটা গুণ আছে, তাহলে দুইটা গুণ নিরূপণ করার জন্য কয়টা এন্ড গেট লাগবে, দুইটা এন্ড গেট লাগবে। যদি বলতো কয়টা অর গেট লাগবে, অর গেটও দুইটা লাগবে, এই যে মাঝখানে প্লাস প্লাস, ঠিক আছে, দুইটা প্লাস আছে, অর্থাৎ অর গেটও দুইটা প্রয়োজন। কোনো বিজ্ঞাপন বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হলে সহজ পদ্ধতি কোনটা, একটা বিজ্ঞাপন আমি ছড়িয়ে দিতে চাইতেছি পুরো বিশ্বে, তাহলে কি পুরো বিশ্বে আমি সাইনবোর্ড লাগাইতে পারবো, পারবো না। পুরো বিশ্বের পত্রিকায় দেওয়াটা কি সহজ কাজ, কাজ সহজ না। পুরো বিশ্বের রেডিওতে কে শুনবে কে শুনবে না, কিন্তু ওয়েবসাইটে যদি আমি দেই, যে কোনো ভিজিটর আমার ওয়েবসাইটের ঠিকানা জানলে বা এমনিতে র্যান্ডমলি যদি কোনো একটা প্রোডাক্ট সার্চ করে তাহলে সে খুব সহজেই কিন্তু সেটা পেয়ে যাবে, তাহলে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে সহজ পদ্ধতি অবশ্যই ওয়েবসাইটে দিতে হবে। ই কমার্সের অন্তর্ভুক্ত নয় কোনটি, ই কমার্স আমি বারবার বলছি, এই ই যুক্ত যতগুলো জিনিস আছে সবগুলো কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে এবং এইখান থেকে কিন্তু কোশ্চেন আসে। ই কমার্স মানে কি, মানে অনলাইনের মাধ্যমে কোনো ব্যবসা বাণিজ্য করা, এটাই মেইনলি ই কমার্স, ঠিক আছে। তো এইখানে বিপণন সরবরাহ লেনদেন সবই তো করা লাগে, কিন্তু প্রচার, এই প্রচারের মাধ্যমটা কি, প্রচারের সেক্টরটা কোথায়, প্রচারের সেক্টরটা কিন্তু মার্কেটিং এর ক্ষেত্রে, মার্কেটিং, তাই না। তাহলে ই কমার্সের অন্তর্ভুক্ত নয় কোনটা, প্রচার ই কমার্সের অন্তর্ভুক্ত নয়। ভিপিএন ওএসআই মডেলের কোন স্তরে কাজ করে, এই যে বারবার এই স্তর স্তর রিলেটেড কোশ্চেনগুলো ম্যাক্সিমাম টাইমে আসে এবং এগুলার আনসার এখন পর্যন্ত যা যা পাওয়া হয়েছে সবগুলোতে মোটামুটি নেটওয়ার্কই ছিল, এবং এইটার আসলে 7টা স্তর আছে এবং এই 7টা স্তর আমি এখানে একটু লিখে দেওয়ার চেষ্টা করেছি, এটা চাইলে রিডিং পড়তে পারো। এরপরের প্রশ্নে যৌগিক লজিক গেট কয়টি, ঠিক আছে। তাহলে যৌগিক লজিক গেট মানে কি, একটা আছে লজিক গেট মৌলিক লজিক গেট, তো মৌলিক লজিক গেট মানে কি, যেটা আসলে ক্রিয়েট করতে অন্য কোনো গেটের প্রয়োজন হয় না, অন্য কোনো গেট লাগে না, এটা নিজে নিজেই গঠিত হইতে পারে। সেটা কোনটা, একটা আছে এন্ড, একটা অর, আর একটা হচ্ছে নট, এই তিনটা গেট হচ্ছে আমাদের মৌলিক গেট। এবং যৌগিক গেট যদি আমি বলি তাহলে যৌগিক গেট কোনগুলো, এই জাস্ট এন্ড এর বিপরীত কোনটা, ন্যান্ড, তারপর হচ্ছে অরের বিপরীত নর, তারপর আরো কি আছে এক্সক্লুসিভ যে গেটগুলো, এক্স অর আর হচ্ছে এক্স নর। তাহলে এই চারটা হচ্ছে আমাদের
যৌগিক গেট। আর মৌলিক গেট কয়গুলো, কোনগুলা? অ্যান্ড, অর আর নট। এগুলা তৈরিতে কিন্তু অন্য কোনো গেটের সাহায্যের প্রয়োজন হয় না, কিন্তু যৌগিক গেট তৈরিতে অবশ্যই মৌলিক গেটের সাহায্যের প্রয়োজন আছে। আচ্ছা, তাহলে এরপরের প্রবলেমে এখানে কি দেয়া আছে? কর্মসংস্থানের জন্য বর্তমানে ঘরে বসেই কাজ পাওয়া যায়, ইন্টারনেট সুবিধা নেওয়া যায়, বিভিন্ন ওয়েব সুবিধা পাওয়া যায়। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে তিনটাই কারেক্ট। কারণ ঘরে বসে কাজ পাওয়া যায় কর্মসংস্থানে, ইন্টারনেটের মাধ্যমে সুবিধা নেওয়া যায়, বিভিন্ন ওয়েবের মাধ্যমে সুবিধা পাওয়া যায়। সো তিনটাই কিন্তু কারেক্ট হবে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং দ্বারা কি করা হয়? উচ্চ ফলনশীল আলুর জাত উৎপাদন করা সম্ভব। হ্যাঁ, সম্ভব। উন্নত মানের ঔষধ প্রস্তুত করা সম্ভব। হ্যাঁ, এইটাও সম্ভব। কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি সম্ভব। না, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আসলে ওই ধরনের কোনো রিলেশন নাই। সো এ হবে আমাদের আনসার। এরপর ডিকোডারে n সংখ্যক ইনপুট থাকলে আউটপুট কয়টা পাওয়া যাবে? এটা একদম জাতীয় কোয়েশ্চেন, মানে এটা কিন্তু আসেই। এনকোডার মানে কি? এনকোডার, এই এনকোডারে কি হয়? এনকোডারে কি হয়? আমরা 2 টু দি পাওয়ার মানে ইনপুট যদি দেই, ঠিক আছে? ইনপুট যদি দেওয়া হয় 2 টু দি পাওয়ার n, তাহলে আউটপুট পাওয়া যায় কত? এনকোডারের ক্ষেত্রে n সংখ্যক। আর ডিকোডারের ক্ষেত্রে উল্টা, ডিকোডারের ক্ষেত্রে ইনপুট যদি দেওয়া হয় nt, তাহলে আউটপুট পাওয়া যাবে 2 টু দি পাওয়ার nt। এটা কিন্তু মনে রাখতে হবে। আর এনকোডার মানে কি? সেটা হচ্ছে মানুষের যেই ভাষা, অর্থাৎ আমরা যেই ইনপুটগুলো দেই, সেই ইনপুটগুলো কম্পিউটার তো বুঝে না, কারণ কম্পিউটার বুঝে অনলি বাইনারি, 0 আর 1। তো সে নিজের জন্য সেটাকে কি করে? এনকোডিং করে নিজের বুঝার ক্ষম করে তোলে, সেটাকে বলা হয় এনকোডার। আর এরপর সে যখন রেজাল্টটা প্রসেস করে আমাদেরকে দেখাবে, তখনও তো সে এটাকে বের করে কিভাবে? বাইনারি হিসেবে। কিন্তু বাইনারি তো আবার আমরা বুঝবো না। তাহলে সেই জিনিসটাকে আবার ডিকোডিং করার মাধ্যমে আমাদেরকে মানে ফাইনাল যে আউটপুট সেটা দেওয়া হয়। তাহলে ডিকোডারে n সংখ্যক ইনপুট থাকলে আউটপুট কয়টা পাওয়া যাবে? 2 টু দি পাওয়ার nt। নিচের কোনটি নন পজিশনাল সংখ্যা? এটা আসলে অপশন টেস্ট করেও বোঝা যায়, আবার এমনিতেও বোঝা যায়। তো সবগুলো অপশনে কিন্তু একটা সংখ্যা দেয়া আছে, আর এইখানে জাস্ট একটা রোমান সংখ্যা দেয়া আছে। তো রোমান সংখ্যা নন পজিশনাল সংখ্যা। ক্লাউড কম্পিউটারকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? ক্লাউড কম্পিউটারকে কিন্তু 3 ভাগে ভাগ করা যায়। এবং সেটা কি কি? একটা হচ্ছে পাবলিক, পাবলিক, এরপরেরটা কি হবে? অবভিয়াসলি প্রাইভেট, এবং আরেকটা হচ্ছে হাইব্রিড। এই 3 প্রকারের কি আছে? ক্লাউড কম্পিউটার আছে আর কি। এরপর 41 নম্বর কোয়েশ্চেনে নিম্নের কোনটি ইউনিকোডের উদাহরণ? ইউনিকোড, তাহলে ইউনিকোড আসলে এই ইউটিএফ যেটা ডিমান্ড করে সেটা হচ্ছে, এটা হচ্ছে 8 বিটের, 8 বিটের। ইউটিএফ 8 আছে, ঠিক আছে, ইউটিএফ 16 আছে। এটা আসলে কি করা হয়? আমরা পৃথিবীতে তো ভাষা আসলে অনেক প্রকারের ভাষা আছে। সো সব দেশের সব ভাষাকে আমরা কিবোর্ডে লিখার জন্য ইউনিকোডটা ব্যবহার করি। এইখানে 2 টু দি পাওয়ার 16টা, 2 টু দি পাওয়ার 16টা আলাদা কি করা যায়? মানে সংখ্যক আলাদা ভাষা কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারি। কিন্তু আগে কিন্তু এটা সুযোগ ছিল না। অনেক লিমিটেড ভার্সন হচ্ছে আমরা কিবোর্ডে টাইপ করতে পারতাম। কিন্তু এখন ইউনিকোড হওয়াতে এখানে অনেক সংখ্যক কি ভাষাকে স্থান দেয়া গেছে, এবং প্রায় 65K প্লাস এই সংখ্যাটাও দেয়া আছে। আমরা ক্যালকুলেটরে চাপ দিলেই পাওয়া যাবে 65K প্লাস। আমি বলে দিলাম যে এই 65K প্লাস ভাষা কিন্তু আসলে এখানে কি দেয়া আছে? ইউনিকোডের ভিতরে আসলে দেয়া আছে, এবং যে কোনো দেশের ভাষা আমরা চাইলে ইউনিকোড দ্বারা কি করতে পারি? বর্তমানে ইনপুট দেওয়া সম্ভব। কিন্তু আগে হয়তো এটা করা ছিল না, বিটগুলো কম ছিল। যেমন 8 বিটের হইলেই কত হয়? 2 টু দি পাওয়ার 8। তাহলে এইখানে যতগুলো সংখ্যা বা যতগুলো ভাষাকে স্থান দেওয়া যায়, অবভিয়াসলি 2 টু দি পাওয়ার 16 কে আরো অনেক গুণ বেশি পরিমাণ স্থান দেওয়া যাবে, অনেক বেশি সংখ্যক ভাষাকে স্থান দেওয়া যাবে। এরপর 42 কম্পিউটার নেটওয়ার্কে রাউটারের প্রাথমিক কাজ কি? রাউটারের প্রাথমিক কাজ, আহ, অনেক জায়গায় আসলে নেটওয়ার্কের ঠিকানা অনুবাদ দেওয়া আছে, বাট আনসারটা অ্যাকচুয়ালি পারফেক্ট আনসার যদি নিতে চাই তাহলে প্যাকেট সুইচ করে। রাউটারটা কি করে? প্যাকেট সুইচ মানে হচ্ছে কোন জায়গা দিয়ে ডাটাটা ট্রান্সফার করলে মানে একদম বাধা ছাড়া বা খুব সুন্দরভাবে হচ্ছে ডাটাটা পৌঁছাইতে পারবে, এই জিনিসটা হচ্ছে রাউটারের কাজ। সো প্যাকেট সুইচ করে, সুইচিং এর, রাউটিং এর, এটা হচ্ছে তার প্রাথমিক কাজ, মেইন কাজ। নেটওয়ার্কের ঠিকানা অনুবাদটাও সে করে, কিন্তু এটা তার প্রাইমারি বা প্রাথমিক কাজ না।
রোগীর তথ্য সংরক্ষণে ব্যবহার করা হয় কোন সফটওয়্যারগুলো? ঠিক আছে, এই থেরাপি নোটস আর কেয়ার 360 এইগুলো হচ্ছে রোগীর তথ্য সংরক্ষণে ব্যবহার করা হয়। আর ক্লিনিক এটা হচ্ছে দন্ত বিশেষজ্ঞরা মোস্ট প্রবাবলি হয়তো ইউজ করেন। তো এইখানে আনসার নেওয়া হয়েছে সি, অর্থাৎ 1 এবং 3। এরপর বাইনারি সংখ্যা এতকে হেক্সাডেসিমালে রূপান্তর করুন। ওই যে সেম টাইপের কোশ্চেন, তাহলে আবারও আমরা কি করব, 111 হেক্সাডেসিমাল মানে কি আমাদের নিতে হবে 8421, অর্থাৎ 4 বিটের সংখ্যাটা নিতে হবে। তাহলে 4 বিট করে যদি আমরা আলাদা করি, এই যে 4 বিট, আবার এইখানেও 4 বিট নিতে হবে, যেহেতু নাই আমরা 00 ধরে নিলাম। তাহলে এখানে কত হবে, 1011, তাই না? তাহলে এই যে 1011 অর্থাৎ 821, এটাকে আমাদের কি করতে হবে, কনভার্ট করতে হবে। তাহলে 8 আর 2 মানে কত, 10 আর একে 11, সরি 8 আর 4 মানে হচ্ছে 12, 12 আর 1 13, অর্থাৎ 13 মানে কত, 13 মানে হচ্ছে বি। এরপর এইখানে কত আসতেছে, 2 আর 1, অর্থাৎ সেম টু সেম প্রিভিয়াস যে কোশ্চেনটা সেটাই কিন্তু, অর্থাৎ আনসার হবে 3বি। একটি ফুল অ্যাডার সার্কিটের আউটপুট কি? হ্যাঁ, এই অ্যাডার থেকেও কিন্তু অনেক কোশ্চেন আসে। এই ফুল অ্যাডার সার্কিটের এবং হাফ অ্যাডার সার্কিট, এটা কিন্তু আমাদের একটু বই থেকে ভালোভাবে দেখে নিতে হবে। তাহলে সমষ্টি এবং বহন, ওই যে আমরা পড়ি না যে সাম অ্যান্ড কি ক্যারি, এই জিনিসটা কোথায় থাকে, আউটপুটটা কোথায় বের হয়, ফুল অ্যাডারের ক্ষেত্রে বের হয়। এই যে এই ফুল অ্যাডার সার্কিট, এটা কিসের সার্কিট, একটা ফুল অ্যাডার। ঠিক আছে, সো এই ফুল অ্যাডার সার্কিটে আমরা কি পাই, একটা ক্যারি, একটা সাম আউটপুট হিসেবে। এরপর 5টি ইনপুট বিশিষ্ট ডিকোডারের আউটপুট কত লাইন? এই যে একটু আগেই আমরা যেটা পড়ে আসছিলাম যে 5টা ইনপুট, তার মানে 2 টু দি পাওয়ার n টা ইনপুটের ক্ষেত্রে আমরা কত জানি পাই, n সংখ্যক আউটপুট লাইন পাই। তো এখানে 5টি ইনপুট বিশিষ্ট, তাই না? তো 5টা ইনপুট মানে কি, 2 টু দি পাওয়ার 5 হবে। 2 টু দি পাওয়ার 5 মানে কি, 2 টু দি পাওয়ার 4 মানে 16, 2 টু দি পাওয়ার 5 মানে 32। আনসার হবে এই সি। এরপর ব্লুটুথের ব্যান্ডউইথ কত? ব্লুটুথের ব্যান্ডউইথ হচ্ছে 1 এমবিপিএস। আমি আগেই বলছি যে এই ব্যান্ডউইথ গুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কোন ডিজিটাল সার্কিটের ইনপুট ও আউটপুট সংখ্যা সমান? ইনপুট ও আউটপুট সংখ্যা, এখানে কি কাউন্টার, ইকোটার, নিস, এগুলো তো আমরা খুব বেশি একটা পড়িই নাই। সো মোটামুটি বলা যায় আনসার হবে হাফ এডার। ঠিক আছে, তারপর আমরা হাফ এডারের যদি বর্তনীটা দেখি, সেখানে দেখতে পাবো যে শুধু ইনপুট এবং আউটপুট সংখ্যা কিন্তু সেখানে সমান থাকে। আচ্ছা, এইবার কিন্তু একটা বিশাল বড় একটা ম্যাথ এখানে দিয়ে দিয়েছে। এটা আসলে যারা করতে পারছে পরীক্ষার হলে, দে আর জিনিয়াস। মানে এইটা কিন্তু অনেক বেশি পরিমাণে টাইম খাবে। এই অঙ্কগুলা করতে হবে একদম লাস্টের দিকে, সবকিছু সলভ করা শেষ, সহজগুলা করা শেষ, দেন আমাদের আসতে হবে মেইন অঙ্কে। তাহলে এটাকে আমরা কিভাবে করতে পারি, একটা আছে হেক্সাডেসিমালে, একটা আছে অক্টালে। সো আমরা অনেকভাবে জিনিসটাকে করতে পারি, সবগুলাকে বাইনারিতে নিয়ে তারপর যোগ করতে পারি, অথবা সবগুলাকে হেক্সাডেসি অক্টাল থেকে একবার হেক্সাডেসিমালে নিয়ে করতে পারি। সো যেটা আমাদের ইচ্ছা আর কি। তো আমার মনে হয় এইখানে যে 8 টা আছে অক্টাল থেকে, আমরা যদি আগে হেক্সাডেসিমালে নেই, এরপরে জাস্ট যোগ করে দেই, তাহলে বোধহয় আমাদের জন্য ইজিয়ার হবে বিষয়টা। ঠিক আছে, তো এটা যদি করতে চাই, তাহলে এখানে কি হবে, অক্টাল থেকে কিন্তু ডিরেক্ট হেক্সাডেসিমালে নেওয়া যায় না। অক্টাল থেকে হেক্সাডেসিমালে নিতে হলে আগে বাইনারি করতে হয়। তাহলে 506.47, এই অক্টালটাকে আমরা কিভাবে বাইনারিতে নিব? বাইনারিতে নেওয়ার জন্য আমাদের ওই আগের ম্যাজিক নাম্বারে যাইতে হবে, সেটা হচ্ছে 4 to 1। তাহলে 4 to 1 এর ক্ষেত্রে গেলে এই 7 কে কি লেখা যায়, 7 কে যদি আমরা কনভার্ট করি, তাহলে 4 আর 2 মানে কত, 6 আর 1 7, তার মানে তিনটাই অন, অর্থাৎ 1 1 এবং 1। এরপরে 4 কে যদি কনভার্ট করি, তাহলে এখানে শুধু 4 এর ক্ষেত্রেই নিচে 1 হবে, বাকি সব ক্ষেত্রে 0, 1 0 0। এরপর এই 6 যদি করতে যাই, 4 আর 2 5 6, অর্থাৎ 1 1, এরপর কত, 0। 0টা তো সবাই জানি, সেটা হচ্ছে 0 0 0। আর এই 5 এরটা কত হবে, 4 আর 2 5 6 হয়ে যায়, হবে না, তাহলে 1 0 1, 4 আর 1 5, 1 0 1। এই হচ্ছে এই সংখ্যাটার বাইনারি। এই যে মাঝখানের দশমিকটা কিন্তু দেওয়া হয় নাই। ওকে, সো এই হচ্ছে এটার বাইনারি। এখন বাইনারি থেকে আমাদের কিসে যাইতে হবে, হেক্সাডেসিমালে যাইতে হবে। হেক্সাডেসিমালে যাইতে গেলে কি করতে হয়, এইটা হচ্ছে অক্টালের জন্য, কিসের জন্য, অক্টালের জন্য। আর হেক্সাডেসিমালের জন্য
1, 4 বিট করে আমাদের নিতে হয়। তাহলে এটা হচ্ছে হেক্সাডেসিমাল। ওকে, সো আমরা 4 বিট করে নিব। 4 বিট করে যদি আমরা নেই, তাহলে এখানে কি হইতে পারে? এই যে এখানে যদি আমরা 4 বিট নেই, তাহলে কত হবে? 4 বিট করে যদি একসাথে যোগ করি, তাহলে এখানে 8421 অর্থাৎ 4 আর 2 এই দুইটা পজিটিভ, তাহলে 6 হবে। এরপর আমরা যদি এইখানে 4 বিট নেই, 1 2 3 4, হ্যাঁ, তাহলে 8 আর 4, তাহলে এইখানে হইতেছে 4। আর এইখানে তো কিছু নাই, তাহলে আমরা আরো কয়েকটা জিরো দিয়ে নেই। এই তো 4টা মিলছে। এখন যদি করি তাহলে এখানে কত আসবে? শুধু 1। তাহলে এই পাশে আসতেছে 146 পয়েন্ট। কত আসবে? এই 4টা যদি নেই, 1001, কত আসতেছে? 8 আর 1, 8 আর 1 যোগ করলে কত হয়? 9। এইবার যদি এইখানে করি, এখানে তো নাই, তাহলে জিরো দুইটা দিয়ে দিলাম। এরপরে কি আসবে তাহলে? 1 আর 1, এই দুইটা, 8 আর 4, তাই না? তাহলে 12 আসতেছে। 12 কি আমরা লিখতে পারবো? না। হেক্সাডেসিমালের ক্ষেত্রে এটাকে কি লিখতে হয়? 12 কে 10 হচ্ছে এ, 11 হচ্ছে বি, 12 হচ্ছে সি, তাহলে 9 সি লিখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা সংখ্যাটা কত পাইলাম? 146.9c। এটা হচ্ছে আমার হেক্সাডেসিমাল নাম্বার, তাই না? তাহলে এখন যোগ করতে হবে কোনটা? 3D.C6, এই যে 16, এই দুইটাকে হচ্ছে আমাদের যোগ করতে হবে। তাহলে এই যোগটা আমরা কিভাবে করতে পারি? এই যোগটা কিভাবে করা যায়? জাস্ট আমরা লিখব 3D.C6, এরপর এই দশমিক বরাবর এখানে কি হবে? 9c, আর এইখানে আমরা যা লিখেছিলাম যে 641। এখন যদি আমরা যোগ করি জিনিসটাকে, তাহলে এখানে কত আসতেছে? সি মানে কত? সি মানে আমরা সবাই জানি 12। 12-র সাথে যদি আরো 6 যোগ করি, তাহলে কত হয়? 18। তো 18 তো আমরা এখানে লিখতে পারবো না। 18 কি লিখা যায় হেক্সাডেসিমালের ক্ষেত্রে? অবভিয়াসলি না। তাহলে 18-কে কি করতে হবে? ভাগ করতে হবে। কত দ্বারা ভাগ করব? 16 দ্বারা ভাগ করব। হেক্সাডেসিমাল যেহেতু, তাহলে 16 দ্বারা ভাগ করব। 1 6, 16 একে 16, বাকি থাকলো কত? 2। তাহলে এই যে যেই ভাগশেষটা থাকে সেটাই কিন্তু আমাদের সাম হিসেবে লিখতে হয়। আর ক্যারি যাবে কত? এই 1টা যাবে ক্যারি হিসেবে। তাহলে এইখানে আমরা লিখলাম 2, এরপরে ক্যারি যাবে কত? 1, এটার সাথে ক্যারি, অর্থাৎ +1 হবে। তাহলে সি আর 1 মানে কত? 13। সি মানে হচ্ছে 12 আর 1 13। 13 আর 9 সমান সমান কত হবে? 13 আর 9 কত? 9 আর 1 10, আর বাকি হচ্ছে 12, তাই না? তাহলে 22 হয়ে যাচ্ছে এখানে, 22 হয়ে যাচ্ছে। তো এই 22-কে আবারও আমরা 16 দ্বারা ভাগ করব। 22-কে ভাগ করব, আবারও 1 দ্বারা ভাগ যায়। এরপর কত হচ্ছে তাহলে? 6। তাহলে 6 লিখবো এবার। এবার লিখবো এখানে কত? 6। অপর পাশে ক্যারি হিসেবে কত যাবে? এই যে এখানে, মানে যেটা দ্বারা ভাগফল আর কি, ভাগফলটা সবসময় ক্যারি হিসেবে যায়। তাহলে এইখানে আবার +1 করতে হবে। তাহলে +1 করলে ডি মানে যেন কত? ডি মানে যেন কত? 13। তাহলে 13 এর সাথে আমরা আরো 1 যোগ করতেছি, অর্থাৎ 14। 14 এর সাথে 6 যোগ করলে কত হয়? অবভিয়াসলি 20। তাহলে 20-কে যদি ভাগ করি, 20-কে যদি ভাগ করি 16 দ্বারা, তাহলে এখানে কত থাকবে? আবারও 16, ভাগ শেষ থাকতেছে 4। তাহলে এই 4 হচ্ছে আমাদের কি সাম, এবং ক্যারি হিসেবে কত যাবে? আবারও 1 যাবে। তাহলে এইখানে আবারও +1 করলাম। তাহলে কত আসবে? 3 আর 4 7, 7 আর 1 8, লিখে ফেললাম 8। আর এইখানে তো আর কোনো ক্যারি নাই, সো 1, 184.62। এই যে আনসারটা হবে, তাহলে এটা কিসে আনসার হবে? হেক্সাডেসিমাল। দেখি তো এখানে আনসার আছে কিনা। 184.62, 184.62, কিন্তু এটা তো হেক্সাডেসিমাল, এখানে দেওয়া আছে কি অক্টালে, তার মানে এটা কিন্তু আনসার না। এরপর কি আছে? 184.62, এই তো হেক্সাডেসিমাল, তাহলে এইটা হবে আমাদের আনসার। তো এই জন্যই বললাম এটা কিন্তু বিরাট বড় একটা অঙ্ক, ক্যালকুলেটর ছাড়া এটা সলভ করা কিন্তু মানে মোটামুটি টাফ। সো এই অঙ্কটা একদম লাস্টের দিকে আমাদের করতে হবে। ইমেইলের ব্যান্ডউইথ কত? ঠিক আছে, ইমেইলের ব্যান্ডউইথ কত? ইমেইলের ব্যান্ডউইথ মোটামুটি এখানে 0.3 Mbps অনেক জায়গায় অ্যান্সার করা আছে। এই ব্যান্ডউইথ গুলা কিন্তু মাস্ট আমাদের
দেখতেই হবে। 5টি ইনপুট বিশিষ্ট ডিকোডারের আউটপুট লাইন কয়টি? আবারও সেম কোয়েশ্চেন আসছে। 5টা ইনপুট, তার মানে 2 টু দি পাওয়ার 5, আর 2 টু দি পাওয়ার 5 মানে কি 32। ছবি অপটিমাইজেশন বলতে নিচের কোনটি বোঝায় না? এই না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, কোনটি বোঝায় না? অপ্রয়োজনীয় অংশ মুছে ফেলা, হ্যাঁ এটা তো বোঝায়। অপটিমাইজেশন মানে কিছু একটা মুছে ফেলবো বা কিছু একটা অ্যাড করবো এরকম। ফাইল সাইজ ছোট করা হইতে পারে, ছবি কম্প্রেস করা এটাও হইতে পারে। গুণগত মান পরিবর্তন না করা, পরিবর্তন না করলে কি কোনো অপটিমাইজেশন আসলে হয়? হয় না তো, তাহলে এটাই তো বুঝায় না। ঠিক আছে, এই প্রশ্নের মারপ্যাচ কিন্তু বুঝতে হবে কোনটা বুঝায় না, হলে মিথ্যা হতো, কোনটি সত্য বললে মিথ্যা হবে না, এই ধরনের কোশ্চেন কিন্তু অনেক সময় আসে। এই যে রাশিটা দেওয়া আছে এটার সরলীকরণ কত? তাহলে দেখি এটার সরলীকরণ করি। এ বি সি প্লাস এ বি বার সি প্লাস এ বার। তাহলে এখানে কি করা যায়? এই জায়গায় যদি আমরা কি কমন নেওয়া যায়, যদি আমরা এখানে এ সি কমন নিই, এই যে এখানে এ আছে, এখানে কি আছে সি আছে, মানে দুই জায়গাতেই এসি আছে, তাহলে এসি যদি কমন নেই তাহলে এখানে কি আসবে বি প্লাস বি বার, এরপরে এখানে আছে এ বার, তাই না? তাহলে এটা করলে কি আসতেছে বি প্লাস বি বার। এখানে আমি সাপোজ বি এর ভ্যালুটা ধরলাম 0, তাহলে 0 প্লাস বি বার মানে কত 1। তাহলে এটা 0 প্লাস 1 মানে কত, অবভিয়াসলি 1 আসবে রেজাল্ট। আবার যদি আমি 1 ধরতাম, 1 প্লাস এটা কত হইতো 0, 1 প্লাস 0 এটার ভ্যালু কিন্তু 1, অর্থাৎ যাই বসাই না কেন আনসার কিন্তু 1 আসবে। তার মানে এটার আনসার কত, এ সি প্লাস এবার। তো আমরা কি করব, এখানে আরেকটু আমাদের বাড়তে হবে। তাহলে আরেকটু বাড়তে হলে কি করা যায়, এখানে একটু আগেই যে নিয়মটা আমি একটু শিখাইছিলাম সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই জেড এই আকৃতিতে যদি থাকে তাহলে আমরা যেন কি করতে পারি জিনিসটাকে, এক্স প্লাস ওয়াই মানে দুইটাকে স্প্লিট করে আলাদা আলাদা ভাবে ভেঙে গুণ করে লিখতে পারি। তাহলে এক্স প্লাস জেড এইভাবেও কিন্তু লেখা যায়। তাহলে এই জিনিসটা ঠিক সেম ফরম্যাটে আছে। তাহলে এই যে এটাকে আমরা স্প্লিট করে লিখতে পারি এ বার প্লাস এ, আবার কি লেখা যায় ইনটু এ বার প্লাস সি, তাই না? তাহলে এই জিনিসটাতে এ বার প্লাস এ আবার ওই যে বি প্লাস বি বার এইরকম টাইপেরই কিন্তু হয়ে গেছে। তাহলে এটার ভ্যালু কত আসবে 1 ইনটু এ বার প্লাস সি। তাহলে এটা 1 এর সাথে যায় কোনো কিছু গুণ করলে তো সেম জিনিসটা আসে। তাহলে এ বার প্লাস সি, এই যে এটা হবে আমাদের আনসার। এরপর অর্ডার্ড লিস্ট টাইপ, এই যে আই রোমান সংখ্যা দেয়া আছে, তাহলে এইচটিএমএল ট্যাগ দিয়ে কি ধরনের ক্রমিক নাম্বার যুক্ত লিস্ট যুক্ত করা হবে? যদি এরকম ওএল থাকে এটা মানে এটা কি ডিফাইন করে, অর্ডার্ড লিস্ট, অর্ডার্ড লিস্ট। আবার যদি ইউএল থাকতো এইভাবে, ইউএল মানে কি আনঅর্ডার্ড লিস্ট, তাই না? তাহলে এই যে আই আছে মানে কি এখানে রোমান সংখ্যা ইন্ডিকেট করতেছে, এখানে রোমান সংখ্যা আছে কোনটা, এই যে এ। সাইবার ক্রাইম ও আক্রমণ এবং হ্যাকিং এর মধ্যে মিল কোনটা? কম্পিউটারের নিয়ন্ত্রণ নেয়া, অনুমতি না নেয়া, তথ্য চুরি করা নাকি তথ্যের পরিবর্তন বা কিছু মুছে ফেলা? আচ্ছা, তাহলে এখানে হ্যাকিং মানে কি, কোনো একটা জিনিসে অনুমতি না নিয়ে প্রবেশ করা। কারো হ্যাকিং কি কেউ কারো অনুমতি নিয়ে করে, যে ভাই আমি আপনার আইডিটা হ্যাক করব, এরকম করে মানে বলে বা কারো কাছ থেকে অনুমতি নিয়ে তো কেউ আসলে হ্যাকিং করে না। সাইবার ক্রাইম বা সাইবার কোনো আক্রমণও তো কেউ অনুমতি নিয়ে করে না। তার মানে মিলটা কোথায়? অবভিয়াসলি অনুমতি না নেওয়াতেই মিল। দুইটার মধ্যে কেউই আসলে অনুমতি নিয়ে কাজটা করে না। আচ্ছা, এই প্রবলেমটাতেও আমাদের একটা সরলীকরণ করতে দেওয়া হয়েছে, সেটা কি এ প্লাস বি প্লাস সি হোল বার, এর সাথে কি আছে বি বার সি। তাহলে এই উপপাদ্যটা কিন্তু আমরা শিখে আসছিলাম। সেটা কি ডি মর্গানের উপপাদ্য, একদম শুরুর দিকে আমরা শিখেছি। সেটা হচ্ছে কি সবগুলোর মাঝখানে আমরা এই বারগুলো ডিভাইড করে দিব, এ বার বি বার সি বার। এখন মাঝখানের চিহ্নগুলো কি হবে, এখানে প্লাস আছে মাঝখানে এন্ড চিহ্ন দিয়ে দিব, ঠিক আছে? এরপরে এখানে তো বি বার আর সি যার মতো আছে। আচ্ছা, তাহলে এইখানে যেটা লক্ষণীয় বিষয় সেটা হলো এই যে সি বার আর সি আছে, সি বার ইন্টু সি যদি থাকে কোথাও, ঠিক আছে, অর্থাৎ এ বার ইন্টু এ, যে কোনো কিছুই থাকুক না কেন, এখানে যদি আমরা সি এর বদলে মানে সি এর মানটা যদি 0 ধরি তাহলে কি আসবে, একটা 0, এটার সাথে গুণ অবস্থায় থাকবে কি 0-র যে বার অবস্থাটা অর্থাৎ 1, 0 আর 1 গুণ করলে কত আসবে
অবভিয়াসলি 0 আসবে। আবার যদি 1 ধরি তারপরেও কিন্তু মানটা কি আসতেছে? 0 আসতেছে। অর্থাৎ অলওয়েজ এটার মান 0 হবে। তাহলে এই একটার মান 0 হওয়া মানে কি? পুরোটার মান 0 হয়ে যাওয়া, যেটা অপশনে নাই। তাহলে এটা খেয়াল রাখতে হবে, এই অপশনটা কিন্তু কোনোটাই আসলে ওইভাবে কারেক্ট ছিল না। ঠিক আছে? এখানে নো আনসার। এই 0 হবে আনসার। ঠিক আছে? কোন সার্কিট 16টা মানে 16 সংখ্যক ইনপুটকে 4টি আউটপুটে রূপান্তর করে? 16টা ইনপুট মানে কি? 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 কে 4 অনুপাতে ডিভাইড করবে। তার মানে কি? এটা অবভিয়াসলি এনকোডার। এনকোডারে কি করা হয়? 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুটকে শুধু n সংখ্যক আউটপুটে সে রূপান্তর করে। তাই না? তাহলে এটা এনকোডার। আর ডিকোডারের ক্ষেত্রে হয় কি? উল্টা, n সংখ্যক ইনপুটকে 2 টু দি পাওয়ার n সংখ্যক আউটপুটে সে পরিণত করে। নিচের কোনটি কাউন্টারের জন্য সঠিক নয়? কাউন্টারের জন্য সঠিক নয় কোনটা? কাউন্টার মানে কি? এটা একটা সিকোয়েন্সিয়াল সার্কিট, অবভিয়াসলি সিকোয়েন্সিয়াল। এরপর এটা হচ্ছে লজিক গেটের সমন্বয়, অবভিয়াসলি লজিক গেটের, এবং অস্থায়ী মেমরি হিসেবেও কিন্তু এটা কাজ করে। শুধু সর্বাধিক পালসের সংখ্যা গণনা করতে পারে না। এটা পালসের সংখ্যা গণনা করে ঠিক, কিন্তু এটার সাথে আরো কিছু কাজও কিন্তু করে কাউন্টার। ঠিক আছে? ইনপুট আউটপুট সম্পর্কিত আরো কিছু তথ্য এখানে দেয়। তাহলে কাউন্টারের জন্য সঠিক নয় কোনটা? এখানে বলছে এই যে এই মেনশনকৃত শব্দটাই কিন্তু আমাদের আনসার, যে শুধু শুধু পালসের সংখ্যা কি গণনা করে? না, আরো অনেক কাজ এটার আছে। ইন্টারনেটে স্ট্রিমিং ভিডিওর ব্যান্ডউইথ কত? এটা আসলে একটা কনফিউজিং কোশ্চেন। যত বেশি এমবিপিএস আসবে ততই তো আমাদের স্ট্রিমিং এর জন্য ভালো। কিন্তু যদি একদম মিনিমাম ব্যান্ডউইথ কত এটা যদি জিজ্ঞেস করে, তাহলে আসলে আনসার 3.3 এমবিপিএস দেওয়াটাই বেটার। তবে আমরা জানি যে যত এমবিপিএস বাড়বে, মানে যত বেশি ব্যান্ডউইথ হবে, ততই তো স্ট্রিমিংটা ভালো হবে, তাই না? এরপর এই যে দাদা থেকে বাবা কত ছোট? ঠিক আছে? এটা কিন্তু একটা বিরাট ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, এবং আমরা মোটামুটি সবাই এটার আনসার অনেকে মুখস্থই রাখি যে 2020। কিন্তু 2020 কিন্তু এখানে কোথাও অপশনে নাই। কেন নাই? আসলে ওইটা কিন্তু এইখানে মানে ওই যে 16 হেক্সাডেসিমালে কোনো আনসার দেয় নাই। এখানে কিন্তু আরো দুইটা আনসার দেয়া আছে, যেটা হচ্ছে ডেসিমালেও দেওয়া আছে। অর্থাৎ এই 2020 কে যদি আমরা ডেসিমালে রূপান্তর করি, সেই ক্ষেত্রে আমরা কি পাইতে পারি? এই আনসারটা, মানে আসল আনসারটা পাবো আর কি। তো 2020 এটা 16 দাদা থেকে বাবা বিয়োগ করলে 2020 পাই। এটা আসলে আমরা একাডেমিক থেকেই করে আসার কথা। ঠিক আছে? তো এটা থেকে এটা বিয়োগ করলে কিভাবে? এই যে এ থেকে এক বিয়োগ গেলে 0, ডি থেকে বি বাদ দিলে, মানে এখানে ডি মানে কত? 13, 13 থেকে যদি আমাদের 11 বাদ যায়, তাহলে তো 2 থাকে, আবার এখানে 2। তাহলে এইটা কিন্তু মোটামুটি সবাই মুখস্থ রাখে, ঠিক আছে? কিন্তু এখানে কিন্তু একটু ট্রিক্স খাটাই জিনিসটা কি করছে? চেঞ্জ করে দিয়েছে। মানে এই যে বেইজের সংখ্যাটা চেঞ্জ করে দিছে। তার মানে এটাকে আমাদের একটু কনভার্ট করে নিতে হবে। হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল টু কোথায়? ডেসিমালে নিতে হবে। তাহলে এটা ক্যালকুলেটর থাকলে আমাদের জন্য ইজি হইতো। বাট এখন আসলে এটা করাটা একটু টাফ। মানে ক্যালকুলেশন গুলো একটু কঠিন, তো সেই জন্য। সো 0 থাকলে আমি আগেই বলছিলাম যে 0 থাকলে বাদ দিয়ে দিতে। তো এইখানে 0 ইন্টু বেস কত? 16, 16 টু দি পাওয়ার 0 হবে, তাই না? তো এটা আসলে লেখার দরকার নাই পরীক্ষার খাতায়, এটা জাস্ট আমি দেখানোর জন্য দেখাইলাম। এখানে ডিজিট কত? 2, 2 এর সাথে গুণ হবে 16 টু দি পাওয়ার, প্রথমে 0 লিখেছিলাম, এখন হবে কত? 1, 16 টু দি পাওয়ার 1। আবার এইখানে 0টা লেখার আসলে অত দরকার নাই। এইখানে 2 আছে, 2 ইন্টু 16 টু দি পাওয়ার কত হবে? এই 0 এর ভ্যালু কিন্তু 2। আচ্ছা, এটা ঝামেলা লাগতে পারে, তাই আমি আরেকবার লিখে দেই। 16 টু দি পাওয়ার, এখানে 1 লিখছিলাম, তাহলে এখানে 16 টু দি পাওয়ার 2 হবে। আর এখানে কত হবে? 3। তাহলে আমি আনসার কত পাচ্ছি? 2 ইন্টু 16 টু দি পাওয়ার 3 প্লাস 2 ইন্টু 16 টু দি পাওয়ার 1। অর্থাৎ একটা 16 দুগুণে 32। আর এইখানে কত আসতেছে? 16 কিউব। আমরা কি কেউ আসলে 16 কিউবের ভ্যালু জানি? এটা আসলে মনে রাখা কিন্তু একটু টাফ। ঠিক আছে? অবভিয়াসলি টাফ। সো আসলে এটা একটু কঠিন দিয়ে দিয়েছে। যদি ওই বছরে ক্যালকুলেটর আসলে অ্যালাউড থাকে তাহলে জিনিসটা ঠিক আছে। কিন্তু ক্যালকুলেটর অ্যালাউড না থাকলে এটা কিন্তু একটা কঠিন ক্যালকুলেশন। আসলে গেস করে যে আনসার দাগাবো এটাও কোনো সুযোগ নাই। কারণ এটা প্রায় অনেকটাই কাছাকাছি, যে 8021, 8224। ঠিক আছে? এই দুটো কিন্তু মোটামুটি কাছাকাছি। তো আমাদের আনসার হবে এই সি। যেহেতু এই 16 কিউব হচ্ছে 8000 প্লাস এরকম হয়ে যায়। 4000 প্লাস হয়ে যায়। সো ওইটাকে আবার দ্বিগুণ করলে 8000, আবার ওইটার সাথে
32 যোগ হবে, ঠিক আছে। সো এটার আনসার হবে 8224 বেস 10। এইটাও আমি সাজেস্ট করবো একটু মনে রাখার জন্য, যদি পরবর্তী কোনো ইয়ারে এটা সরাসরি চলে আসে তাহলে যাতে আমাদের আর হাতে লিখে না করতে হয়। মেশিন লার্নিং এর সাথে নিচের কোনটি সবচেয়ে কম সামঞ্জস্যপূর্ণ? এইটাও আর একটা মানে ট্রিকি কোশ্চেন। আসলে এই ধরনের অপশন থাকলে আসলে যাচাই করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায় আসলে। তো তারপরে আমরা একটু চিন্তা করি মেশিন লার্নিং কি। মেশিন লার্নিং এর ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অবভিয়াসলি দরকার। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা শাখা হচ্ছে মেশিন লার্নিং। এরপর ডাটা সায়েন্স, অবভিয়াসলি ডাটা সায়েন্সও দরকার। এরপর পূর্ববর্তী অভিজ্ঞতা, এটাকে আসলে এই মেশিন লার্নিং এর ভাষায় যে প্রিভিয়াস ডেটা বা এরকম কিছু একটা বলে। তো প্রিভিয়াস ডেটার উপরেই কিন্তু মেশিন লার্নিংটা কাজ করে। যে প্রিভিয়াস ডেটাগুলো যদি আমার কাছে জানাই না থাকে তাহলে আমি ডেটা সায়েন্স নিয়ে কাজ করব কিভাবে, বা ডেটাগুলোকে নিয়ে প্রসেস করব কিভাবে। আগের মানে প্রিভিয়াস অভিজ্ঞতা বা প্রিভিয়াস যেই ডেটাগুলো সেগুলো অবভিয়াসলি আমার কাছে থাকতে হবে। সেই ক্ষেত্রে আমি মেশিন লার্নিং এ যাইতে পারবো। তাহলে প্রত্যেকটা জিনিসই কিন্তু সামঞ্জস্যপূর্ণ, এবং কম্পিউটার ছাড়া তো আমরা মেশিন লার্নিং আসলে এভাবে করতে পারি না। তবে এখানে পারফেক্ট আনসার নিতে গেলে কম্পিউটারই দাগাইতে হবে। কেন? কারণ সবগুলাই কিন্তু আমাদের 100% মানে এগুলো নিডেড। এআই দরকার, ডাটা সায়েন্স দরকার, পূর্ববর্তী অভিজ্ঞতা মানে প্রিভিয়াস যে ইয়াটা এটাও দরকার অবভিয়াসলি। শুধু কম্পিউটারটা তুমি যদি তাত্ত্বিকভাবে চিন্তা করো, আসলে আমার মেশিন লার্নিং নলেজের জন্য কি দরকার? অবভিয়াসলি ওই উপরের তিনটাই দরকার। নাম্বার কম্পিউটার ছাড়া করতে পারবো না, এটা ঠিক আছে। কিন্তু জানার ক্ষেত্রে, ব্যবহার করার ক্ষেত্রে অবভিয়াসলি আমাদের এই উপরের তিনটা অনেক বেশি জরুরি কম্পিউটারের থেকেও। ঠিক আছে? আসলে এটা মেনে নেওয়া আসলে কষ্টকর যে কম্পিউটার ছাড়া আমি শিখবো কিভাবে বা এটাকে এপ্লাই করব কিভাবে? কিন্তু তারপরেও তাত্ত্বিকভাবে ধরে নিলে আসলে কম্পিউটারটাকে এখানে সবচেয়ে নিচে রাখতে হবে, যে কম সামঞ্জস্যপূর্ণর দিক দিয়ে। ওয়েব ব্রাউজার হলো একটা কি? ওয়েব ব্রাউজার। আমরা ব্রাউজ করি। কি দিয়ে ব্রাউজ করি? আমাদের কাছে ক্রোম আছে, মজিলা ফায়ারফক্স আছে, মাইক্রোসফট এজ ব্যবহার করি। তাহলে এই জিনিসগুলো কি? একটা সফটওয়্যার। এগুলো তো কোনো ওয়েব পেজ না, কোনো লিঙ্ক না। তাই না? তাহলে ওয়েব ব্রাউজার হলো একটা সফটওয়্যার। নিচের কোন এইচটিএমএল কোডটি খালি উইন্ডোজ স্টার্ট মানে নতুন একটা উইন্ডো স্টার্ট করবে, কিন্তু ওইখানে কোনো লেখা থাকবে না, মানে একদম ব্ল্যাঙ্ক থাকবে। খালি মানেই কি? ব্ল্যাঙ্ক। তাহলে এটার আনসার হবে বি। অনেকে কিন্তু এই যে নতুন মানে খালি উইন্ডোজ তাহলে নিউ দাগায় দিতে পারে, অবভিয়াসলি এটা কিন্তু হবে না। বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কারে কোন প্রযুক্তি কাজ করছে? অবভিয়াসলি বায়ো ইনফরমেটিক্স। এইখানেও একটা মানে দ্বিধাদ্বন্দ্ব চলে আসে অনেকের মনে, যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং তো হইতে পারে, অনেক ক্ষেত্রে হয়, বাট জেনেটিক ইঞ্জিনিয়ারিং কিন্তু অনেক পরের বিষয়। আসলে বায়ো ইনফরমেটিক্স ইনফরমেশন কাজে লাগিয়ে, ঠিক আছে, এই যে প্রযুক্তিকে কাজে লাগিয়ে জীববিজ্ঞানে বা চিকিৎসার এই ধরনের কাজে যদি ব্যবহার করে তাহলে এটা বায়ো ইনফরমেটিক্স দাগানোটাই সেফ অপশন। ন্যানো বোঝায় কোনটাতে? 10⁻⁹। নেট ভিত্তিক অন্যের তথ্যকে নিজের নামে চালিয়ে দেওয়া, ঠিক আছে। অন্যের তথ্য মানে না বলে গ্রহণ করা বা ঢোকা ওইগুলো হচ্ছে হ্যাকিং এর বিষয়, কিন্তু নিজের নামে চালিয়ে দেওয়া এই কথাটা আসা মাত্রই আমাদের আনসার করতে হবে প্লেজারিজম, ঠিক আছে। এরপর কৃত্রিম বুদ্ধিমত্তা আরেকটা কনফিউজিং কোশ্চেন। সেটা হচ্ছে মানে এই যে পাইথন হবে নাকি প্রোলগ হবে, এটা আমরা একদম এইচএসসি লেভেল থেকে সবার মধ্যে এটা একটা কনফিউশন থাকে, ঠিক আছে। তবে এই সব ক্ষেত্রে বর্তমান যুগের পার্সপেক্টিভে পাইথন দাগানোটা বেস্ট অপশন হয়, ঠিক আছে। কৃত্রিম বুদ্ধিমত্তা মেইনলি পাইথনটাই ইউজ করা হয়, প্রোলগও ইউজ করা হয়, এবং এটা একদম সরাসরি বইয়ের লাইন যে প্রধানত পাইথন, সি, প্রোলগ এগুলা হচ্ছে ব্যবহার করা হয়। কিন্তু আসলে বর্তমান যুগের প্রেক্ষাপটে ম্যাক্সিমাম ইউজ করে কিন্তু পাইথনটাই ইউজ করে। সো প্রোলগ অনেক আগে ইউজ করা হয়তো। আসলে অনেক জায়গায় প্রোলগও আনসার দেওয়া আছে, এটা অবভিয়াসলি আমার সময়ও ছিল, এটা নিয়ে অনেক কনফিউশনও কাজ করে, কিন্তু পাইথন দাগানোটা বর্তমান যুগের পার্সপেক্টিভে সেফ অপশন। এবং আমি এই যে বইয়ের যে একদম ডিরেক্ট জিনিসটা আমি এখানে মেনশন করে দিছি, যেমন দেখো কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের ক্ষেত্রে প্রধানত একদম লাইন টু লাইন মিল আছে, যে এই যে পাইথনও আছে, আবার হচ্ছে এখানে প্রোলগ দুইটাকে কিন্তু মেনশন করা আছে। সো আসলে কোনটা রেখে কোনটা আনসার করব এটা আসলে একটা দ্বিধাদ্বন্দ্বের বিষয়। সো বর্তমানের পার্সপেক্টিভে পাইথনটা সেফ অপশন। অক্টাল সংখ্যা পদ্ধতিতে 300 মানে 76-এর পরবর্তী সংখ্যা কোনটি? ওকে, এই পরবর্তী সংখ্যাটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ইম্পর্টেন্ট টাইপ। সো পরবর্তী সংখ্যা জিজ্ঞেস করলে আমরা জাস্ট 1 যোগ করে দিব। তাহলে অক্টালের 1 যোগ করব। 6 এর আগে যোগ করলে কত? 7। হ্যাঁ 7 লিখতে পারবো। এখানে 7,
ঠিক আছে, তাহলে এটা তো একদম সহজ কোশ্চেন ছিল। যদি কোনো একটা ক্যারি বা সাম এরকম হিসাব করতে হইতো তাহলে আমাদের জন্য কঠিন ছিল। তাহলে এটা কি হবে? 377। মেমোরি পরিমাপের ক্ষুদ্রতম একক, একদম ক্ষুদ্রতম একক কি? অবভিয়াসলি বিট। 4C এর সমকক্ষক বাইনারি কোনটি? সি মানে হচ্ছে এটা হেক্সাডেসিমালে আছে, এই সংখ্যাটা কিসে আছে? হেক্সাডেসিমাল। তাহলে আমাদের কয় বিট করে জানিয়ে নিতে হবে? 4 বিট, অর্থাৎ 4821। তাহলে এখানে সি মানে কত? অবভিয়াসলি 12। তাহলে 8 আর 4 এ 12, 8 আর 4 এ 12, তাহলে প্রথম দুইটা 11, এরপরে 00। 4 নিলে কত নিব? এই যে সবগুলো 0, জাস্ট এই 4 এর জায়গায় 1 হবে, তাহলে 0100। তাহলে এটা কোনটার সাথে মিলে? 0100, 0100 নয়, 01001100। হ্যাঁ, এই যে বি নম্বরটা হচ্ছে আমাদের আনসার। কোনটি হাফ ডুপ্লেক্স পদ্ধতির উদাহরণ? এই ডুপ্লেক্স মানে মেথড গুলা কিন্তু আসবে, ঠিক আছে? একটা হচ্ছে ফুল ডুপ্লেক্স, একটা হচ্ছে হাফ ডুপ্লেক্স, আর একটা হচ্ছে সিমপ্লেক্স। হাফ ডুপ্লেক্স জিনিসটা কি? যেটা হচ্ছে আমরা কথা বলতে পারি, মানে আমি যদি একদম ভিতর থেকে আসি, যে একটা যদি আমরা টেলিভিশন দেখি, তাহলে ওইখানে কি আমরা দুইজনই ওইভাবে কথা বলতে পারে? আমরা জাস্ট খবরটা শুনি, মানে রেডিওতে কি করা হয়? জাস্ট খবরটা আমরা শুনি, কিন্তু ওইখানে কোনো রিপ্লাই ওইভাবে দেয়া যায় না। তাহলে সেক্ষেত্রে এটা কি হবে? সিমপ্লেক্সের উদাহরণ। আবার হচ্ছে হাফ ডুপ্লেক্স যদি চাই, তাহলে হাফ ডুপ্লেক্স কোনটা? আমরা দুই প্রান্ত থেকেই কথা বলতে পারবো, কিন্তু একসাথে কথা বলা যায় না। ওয়াকি টকি, এটা হচ্ছে পারফেক্ট উদাহরণ। ঠিক আছে? মানে পুলিশরা যখন কথা বলে তখন কি বলে? একজন কথা শেষ করলে আরেকজন কথা বলা শুরু করে। ওই যে ওরা বলে না যে মানে ওদের নির্দিষ্ট কথা বলাটা শেষ হলে বলে ওভার, ওভার। ওভার কথাটা শুনলে দ্বিতীয় পক্ষ আরেকজন যে আছে সে তখন কথা বলা শুরু করে। ঠিক আছে? একই সাথে এই হাফ ডুপ্লেক্সে কথা বলা যায় না। আবার আরেকটা যদি ফুল ডুপ্লেক্সের কথা চিন্তা করি, আমরা মোবাইল ফোন কল্পনা করতে পারি যে মোবাইল ফোনের মাধ্যমে আমিও কথা বলতে পারি, সেও কথা বলতে পারে। দুইজনই একই টাইমে সেইম টাইমে কথা শুনতে পারে। তাহলে সেটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। ওকে, ওকে। তাহলে এই আমাদের ৭১টা কোয়েশ্চেন। এটার মাধ্যমে আমাদের জাহাঙ্গীরনগরের গত ৮ বছর, অর্থাৎ ২০১৮-১৯ সাল পর্যন্ত যতগুলা বছরে আইসিটি আসলে ছিল, সবগুলো আমি এক জায়গায় আনার চেষ্টা করেছি। যদি কোনো ভুলভ্রান্তি থাকে, কেউ পেয়ে থাকো, আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। তো এই আরকি। সামনে যদি আরো কোনো ভিডিও দরকার হয়, কমেন্ট সেকশনে জানাতে ভুলবো না। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।